আসসালামু আলাইকুম। এইচএসসি 27 এবং 28 ব্যাচের স্টুডেন্টসরা, কি খবর তোমাদের? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ন্যারেশন। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের একটা ইম্পর্টেন্ট টপিক বলা যায় ন্যারেশন। যারা এইচএসসি 28 আই মিন এসএসসি 26 ব্যাচের, তাদের জন্য এই টপিকটা একেবারে নতুন। আর যারা এইচএসসি 27 আই মিন এসএসসি 25 ব্যাচের, তারা কিন্তু এই টপিকটা অলরেডি পেয়ে গেছে এবং তারা জানে ন্যারেশন কেমন হয় বা কিভাবে আসে, তারা জানে। তো যাই হোক, আমাদের এই ক্লাসটা স্পেশালি ডিজাইনড ফর এইচএসসি 28 ব্যাচ, মানে 28 ব্যাচের জন্য। সো আই থিঙ্ক তোমরা রেডি আসছো এবং তোমরা খাতা এবং কলম নিয়ে একটু বসবা, তাহলে তোমাদের জন্য কিছু কি পয়েন্টস যদি আমি বলি, এগুলো নোট করতে ইজি হবে। তাছাড়া স্ক্রিনশট যদি নেওয়া যায়, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবা, এগুলো খুবই হেল্পফুল হবে। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি, হুদাই আমরা টাইম ওয়েস্ট করব না। যেহেতু আমি আগেই বলে দিছি আমাদের টপিক হচ্ছে আজকে ন্যারেশন, তো প্রথম কথা হচ্ছে ভাইয়া, ন্যারেশন মানে কি? এই ন্যারেশনটাকে দুইভাবে বলা যায়, ন্যারেশন অথবা স্পিচ, যে যার মতো করে বলতে পারো। ন্যারেশন, স্পিচ, কেউ বলে আবার অ্যাসারশন, ওরেশন। তোমাদের বইয়ের ভাষায় আবার মাঝে মধ্যে দেখা যায় নেগেটিভ স্টাইল থাকে, ডিরেক্ট টু ইনডিরেক্ট করতে বলে। তো যাই হোক, ন্যারেশন বলতে আসলে কি বোঝায়? ন্যারেশন মানে হচ্ছে বক্তব্য বা কথা। নর্মালি যদি বলি, বইয়ের ভাষায় তোমরা হয়তো বা উক্তি পাবা। তো যাই হোক, বক্তার বক্তব্যকেই ন্যারেশন বলে, মানে বক্তা যা বলেন, এই যে আমি কথা বলতেছি না, এই সবগুলোই হচ্ছে ন্যারেশন। অথবা তুমি যদি কথা বলো, তোমারগুলোও হবে ন্যারেশন। মানে কথা বলাটাকেই বলা যায় ন্যারেশন, যে যা বলে ওইটাই হচ্ছে ন্যারেশন। আর ন্যারেশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, আর তোমরা শুনলে বুঝতে পারো ডিরেক্ট ন্যারেশন, আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। তো ডিরেক্ট মানে কি? ডিরেক্ট মানে সরাসরি, মানে আমি যা বলতেছি এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। এখন এই আমার কথাগুলোকে যদি তুমি তোমার নিজের মতো করে অন্য কারো কাছে বলো যে রাহাতুল বান্না স্যারে ওইভাবে পড়াইছিলেন, তো ওইটা হয়ে যাবে আবার ইনডিরেক্ট, মানে ওইটা কিন্তু আমার কথা না, তুমি তোমার মতো করে আমার কথাগুলো অন্য কারো কাছে বলতেছো। তার মানে কি বোঝা গেল? মানে বক্তার হুবহু বক্তব্যকে বা বক্তার বক্তব্য যখন হুবহু থাকে, তখন এটাকে আমরা বলি ডিরেক্ট ন্যারেশন। আর যখন বক্তার বক্তব্যকে হুবহু না রেখে নিজের মতো করে কারো কাছে উপস্থাপন করা হয়, তখন ওইটাকে আমরা ইনডিরেক্ট ন্যারেশন বলি। এই যে ইনডিরেক্ট ন্যারেশন। এখন তোমাদের এক্সামে মানে 98% টাইম আমি দেখছি একটা বোর্ডে হয়তো বা ইনডিরেক্ট টু ডিরেক্ট চলে আসছে, বাট মোস্ট অফ দ্য টাইম তোমাদেরকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে বলবে। ঠিক আছে? তো আমরা ওই সেন্সেই করবো। আর যারা ডিরেক্ট টু ইনডিরেক্ট পারে, তারা বাই ডিফল্ট মানে ন্যাচারালি তাদের মধ্যে একটা সেন্স গ্রো করে, এবং এর মাধ্যমে তারা ইনডিরেক্ট টু ডিরেক্ট করতে পারে, কিন্তু এটা আসার চান্সেস ভেরি লো। তো যাই হোক, এই ন্যারেশন পারার জন্য আমাদেরকে বেসিক কিছু গ্রামার জানতে হবে। একটু আগে আমি বলছিলাম, যেমন আমাদের কি জানতে হবে? এক নম্বরে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে টেন্স। আর টেন্স তোমরা কিন্তু লাইফ টাইম সারা জীবনই পড়তেছো, পারো কিন্তু। দুই নম্বরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পার্সন। আর তিন নম্বরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স। এই তিনটা জিনিস যদি আমরা ভালো করে জানি, তাহলে কিন্তু ন্যারেশন আমাদের জন্য একেবারে পানির মতো সহজ হবে। এখন তোমার যদি এই বেসিক আইটেমসের প্রবলেম থাকে, এখানে তো ভাইয়া আমার কিছু করার নাই, করার আছে, বাট যদি আমি এগুলো পড়াই, তোমাদের টাইম কিন্তু অনেকটা চলে যাবে। কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্টস তারা কিন্তু এই বেসিক গ্রামার্সগুলো পারে। সো আমি এগুলো পড়াবো না, তোমরা একটু নিজ দায়িত্বে একটু বইয়ে দেখে নিবা, অথবা এখানেও রেডি করা আছে, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিজে নিজে একটু পড়ে নিতে পারো। আর যদি এগুলো পড়াই, তাহলে কিন্তু অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যাবে। বুঝতে পারছো? তো যাই হোক, আমরা যদি ন্যারেশন শিখতে চাই, তাহলে আমাদেরকে এই তিনটা টপিকে অবশ্যই 100% মাস্টারি থাকতেই হবে। যদি আমাদের দক্ষতা না থাকে, তাহলে কিন্তু আমরা পারবো না। তো দেখো, যেটা বলতে হয় বেশি, যে এখানে সেন্টেন্স যেটা আমি বলছি জানতে হবে আমাদেরকে। সেন্টেন্সের কথা বললেই অনেকে বলে ভাই এটা তো দুইটা টাইপের হয়, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, আর একটা হচ্ছে কি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। তোমার ন্যারেশনে অ্যাকর্ডিং টু মিনিং, যেটা অর্থানুসারে, সেটা লাগবে। তো আমরা সবাই জানি অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। কি কি? একটা হচ্ছে অ্যাসার্টিভ, মানে বিবৃতিমূলক, যে সেন্টেন্স দ্বারা আমরা কোনো বিবৃতি বা কোনো কিছু বলে থাকি, ওইটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। আর অ্যাসার্টিভ হয় দুইটা টাইপের, একটা হয় অ্যাফার্মেটিভ আর না হয় নেগেটিভ, এই দুইটা টাইপের হয়ে থাকে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনি? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, সংক্ষেপে আমরা এস ভি ও এভাবেও আমরা চিনতে পারি, তাই না? তারপরে হচ্ছে ইন্টারোগেটিভ। এটা বলতে কি বোঝায়? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় বা কোনো কিছু পারমিশন চাওয়া হয়, সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। বাট আমরা চিনতে পারি ইজিলি। কিভাবে চিনি? লাস্টে একটা ইন্টারোগেশন মার্ক থাকে, এই মার্কটা দেখে আমরা বুঝতে পারি সেন্টেন্সটা হচ্ছে কি ইন্টারোগেটিভ, তাই না? তারপরে ইম্পারেটিভ, এর মানে কি? যে সেন্টেন্স দ্বারা আমরা আদেশ, অনুরোধ, নিষেধ বা প্রস্তাব দিয়ে দেখি, সেই সেন্টেন্সগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। তো আমরা চিনবো কিভাবে? আমরা চিনবো যদি সেন্টেন্সের শুরুতে ভি ওয়ান, ডোন্ট, লেটস, লেট,
প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার, এদের মধ্যে যে কোনো একটা থাকলেই সেন্টেন্সটা হয়ে যাবে কি ইম্পারেটিভ, মনে থাকবে না? তারপরে আছে অপটেটিভ। এটা মানে কি? যে সেন্টেন্স দ্বারা দোয়া, আশীর্বাদ বা মঙ্গল কামনা করা হয় সে সেন্টেন্সকে অপটেটিভ সেন্টেন্স বলে। এখন এই সেন্টেন্সটা আমরা চিনব কিভাবে? এটা মোস্ট অফ দ্য টাইম মে দিয়ে শুরু হয় আর লাস্টে একটা ফুল স্টপ থাকবে। মনে রাখো, মে দিয়ে কিন্তু আবার ইন্টারোগেটিভও হয়। লাইক আমরা যখন ক্যাম্পাসে যাই, আমরা কিন্তু যখন ক্লাসে প্রবেশ করি, টিচার্সরা ক্লাসে থাকলে আমরা কিভাবে বলি যে মে আই কাম ইন ম্যাম, অর মে আই কাম ইন স্যার, এভাবে কিন্তু আমরা বলে থাকি। এই ক্ষেত্রে কিন্তু আমরা পারমিশন চাচ্ছি, সো ইট উইল বি অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। বুঝতেই পারতেছো? আর যদি মে দিয়ে লাস্টে ফুল স্টপ থাকে, লাইক আমি যদি বলি তোমাদেরকে যে মে ইউ অল পাস ইন দ্য এক্সাম, যে তোমরা সবাই পরীক্ষায় পাস করো, এটা আমি তোমাদের জন্য মঙ্গল কামনা করছি, দ্যাটস ওয়াই এই সেন্টেন্সটা হবে কি অপটেটিভ, লাস্টে ফুল স্টপ। মে দিয়ে শুরু, লাস্টে ইন্টারোগেশন মার্ক, এটা হবে ইন্টারোগেটিভ। মে দিয়ে শুরু, লাস্টে ফুল স্টপ, এটা হবে অপটেটিভ। তারপর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি। এটা দ্বারা আসলে কি বোঝায়? যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক আবেগ প্রকাশ পায় সে সেন্টেন্সটাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি। বাট এটা চিনাটা খুবই ইজি। কিভাবে ইজি দেখো, লাস্টে এই যে এক্সক্লেমেশন মার্ক, এই মার্কটা উল্টা আই, এটা থাকলে কিন্তু আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স ধরতে পারি বা চিনতে পারি। তো এখানে দুইটা তো বাই ডিফল্ট চিনা যায়, একটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক আর একটা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক, তাই না? তারপরে আরেকটা হচ্ছে কি মে দিয়ে শুরু হয় আর লাস্টে ফুল স্টপ, তিনটা রইল। বাকি এই যে ইম্পারেটিভ, এইগুলা দিয়ে থাকবে ভি ওয়ান, ডোন্ট, লেটস, লেট, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার, যে কোনো একটা থাকলে তার নাম হবে ইম্পারেটিভ। রইল বাকি একটা অ্যাসার্টিভ, সাবজেক্ট প্রথমে থাকবে, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট, যেটাকে আমরা এসভিও বলছি। আমি বলছিলাম বেসিকগুলো বলবো না, তাও বলাই ফেলছে, কারণ এটা বেশি লাগবে। কেন লাগবে জানো? কারণ আমরা তো নারেশন চেঞ্জ করব, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। কেন বলছে এটা আমি আর বলবো না, যে টেন্স বা পার্সন এগুলো পড়াবো না। সো তোমরা মনে করো না যে আমি বেসিক থেকেই পড়াইতেছি, একেবারে বেসিক না, জাস্ট এটা বলছি কেন, একটা রিজন আছে, শোনো। রিজনটা হচ্ছে তুমি যদি ডিরেক্ট নারেশনে, ডিরেক্ট তো অবশ্যই পাবা, তোমাকে ডিরেক্ট থেকে করতে বলবে ইনডিরেক্ট, ইনডিরেক্ট একটু কনজাস্টেড হবে, বাট বুঝো কেন লিখছে এটা। তোমার ডিরেক্টে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এই পাঁচটার মধ্যে যাই হোক না কেন, যখন তোমাকে তোমাকে ইনডিরেক্ট করতে বলবে, তখন অবশ্যই অবশ্যই তোমার এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। আমি কি বলছি বুঝতে পারছো? তোমার কোয়েশ্চেন তো তুমি পাবা, তোমার কোয়েশ্চেনে যদি এই পাঁচটার মধ্যে যে কোনো একটা সেন্টেন্স দিয়ে দেয়, মনে করো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, যে কোনো একটা সেন্টেন্স চলে আসছে, কারণ তোমাকে করতে বলছে ইনডিরেক্ট করো, হ্যাঁ ইনডিরেক্ট করতেই বলবে। তো ইনডিরেক্টে কিন্তু এরা যাবে হিসাবে থাকবে না, এরা হয়ে যাবে কি অ্যাসার্টিভ হয়ে যাবে। মানে এই প্রত্যেকটা পাঁচটাকে একসাথে করালাম, এই পাঁচটা থাকলে তুমি যখন ইনডিরেক্ট করবা তখন সবাই হয়ে যাবে অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভের স্ট্রাকচারটা কি বলো তো ভাইয়া? অ্যাসার্টিভের প্রথমে হয় সাবজেক্ট, তারপরে হয় ভার্ব, তারপরে হয় অবজেক্ট। এই জন্য এই জিনিসটা আমি বুঝিয়ে দিয়েছি, বুঝতে পারছো? তারপরে হচ্ছে এটা তো সেন্টেন্স লাগবে, বেসিক গ্রামার হিসেবে অবশ্যই জানতে হবে। তারপরে হচ্ছে তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পার্সন। এই পার্সনটা জানতে হবে, কোনটা সিঙ্গুলার, কোনটা প্লুরাল, এদের ফর্ম। পার্সন তিন ধরনের হয়, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ। কোনটা কিভাবে হয়, সিঙ্গুলারের সাথে কোনটা, প্লুরালের সাথে কোনটা, এগুলো তোমরা পারো। তারপরে যারা পারো না তারা একটা কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা পরবর্তীতে পড়ে নিবা, ঠিক আছে? তো পার্সন গেল, তারপরে তোমাদের লাগবে টেন্স। তো টেন্স সম্পর্কে তোমরা জানো, টেন্স হচ্ছে তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তারপর এই তিনটারে আবার চারটা করে টাইপ আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ওইটার একটা স্ক্রিনশট নিতে পারো। তারপর হচ্ছে এদের স্ট্রাকচারস লাগে আমাদের, যে প্রেজেন্টের এই চারটা স্ট্রাকচারস মনে রাখতে হবে অবশ্যই। আচ্ছা, স্ট্রাকচার সেটা 4 নাম্বারটা এখানে চলে আসছে। তারপরে হচ্ছে পাস্টের হচ্ছে আরো 4টা, এখানে আছে 2টা, আর নেক্সট স্লাইডে হচ্ছে আরো 2টা, আর এরপরে হচ্ছে ফিউচারে 4টা। তো এই যে স্ট্রাকচারস 12টা, এখানে আছে 6টা, একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ট্রাকচারস গুলো মনে রাখতে হবে। আর পরের স্লাইডে হচ্ছে আরো 6টা, এটারও একটা স্ক্রিনশট নিয়ে নাও, অথবা নোট করলে আরো ভালো, তোমাদের মনে থাকবে। তো কি বললাম, প্রথমে সেন্টেন্স বললাম, তারপরে পার্সন, তারপরে টেন্স। মানে এই তিনটা যদি পারো তাহলে তুমি নারেশনে কিন্তু 100% অ্যাকুরেসি আনতে পারবা। ইনশাআল্লাহ তুমি পারবা, তুমি জাস্ট আমার ক্লাসটা করো শেষ পর্যন্ত, অবশ্যই তুমি পারবা। আচ্ছা, আমাদের টপিক তো ছিল ন্যারেশন, আমরা আবার একটু ব্যাক করছি। এখন আমরা যে ন্যারেশন সলভ করব, কিভাবে করব, তোমাকে একটা আমি প্র্যাকটিক্যালি একটা করে দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা। হ্যাঁ, করা আছে, তারপরেও আমি করতেছি। এই যে একটা সেন্টেন্স, হি সেড টু মি আই অ্যাম হ্যাপি নাও, এই লাইনটা বা এটা একটা ন্যারেশন, একটা পার্ট। আমাদের এক্সামে প্যাসেজ ন্যারেশন আসবে, আমরা সবভাবেই পড়বো, প্যারা নিও না তোমরা, জাস্ট মানে ইমপেশেন্ট হইও না,
পেশেন্ট থাকো, ধৈর্যশীল থাকো, শেষ পর্যন্ত দেখো, অবশ্যই পারবা। আমি সব A to Z সব বলবো এবং আমি এটা আমার নেচার, আমি সব পড়াই, ঠিক আছে? সো দেখো, হি সেড টু মি আম হ্যাপি নাও, আমি এখন সুখী। একটা ডিরেক্ট নারেশনের দুইটা পার্ট থাকে। কয়টা পার্ট থাকে? দুইটা। একটা পার্টের নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ, মানে বক্তা যে কথাটা বলেন এটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে থাকে। তোমরা ইনভার্টেড কমা চিনো না? অবশ্যই চিনো। এই যে ডাবল কমা, এটাকে বলে এভাবে, এটাকে বলে আমরা ইনভার্টেড কমা। তো এই যে দেখো, ইনভার্টেড কমার ভিতরে যা থাকে ওই পার্টটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। এই পার্টটাকে কি বলি আমরা? রিপোর্টেড স্পিচ, মনে থাকবে। আর এর বাইরে যেখানে ভার্বটা থাকে ওই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তো এখানে দেখো তো এর বাইরে কই আছে? হি স্যাড টু মি। এই যে স্যাড হচ্ছে ভার্ব, আমরা সবাই জানি। এই স্যাডের নাম কি হবে? স্যাডের নাম হচ্ছে কি? রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। তো অনেকে আবার মানে ভুল বলেন না, আমার মনে হয় ভুল বলেন না, হয়তো বা তারা বলে ফেলেন ইজি করার জন্য। অনেক টিচার্সরা কি করেন যে এই যে ইনভার্টেড কমার ভিতরে যা আছে তাকে রিপোর্টেড স্পিচ বলেন, আর তার বাইরে যা থাকে ডিরেক্ট রিপোর্টিং ভার্ব বলে। দেখেন এখানে তুমি বলো তো ভাইয়া, হি কি এটা কি ভার্ব? হি এটা তো প্রোনাউন। তারপরে এখানে আছে মি, মি কি ভার্ব? না, এটাও তো একটা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, তাই না? তো এখানে আসলে শুধু স্যাড এর নামই হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এইগুলার যার যার নাম আছে। তো টিচার্সরা হয়তো বা সুবিধার জন্য, ইভেন আমিও আগে বলতাম, বাট এখন মনে হচ্ছে যে না, এটা অনলাইনে পড়াই, তো অনলাইনে বললে অনেক সময় দেখা যায় যে ট্রোলড হয়ে যায় টিচার্সরা, এই জন্য একটু আমিও নিজেও কেয়ারফুল। আগে একটা সময় বলতাম অফলাইনে পড়ানোর সময়। তো এই যে স্যাড, এই স্যাডটাকে রিপোর্টিং ভার্ব বলবা, ঠিক আছে? আর এই টোটালটাকে সুবিধার জন্য টিচার্সরা বলে ফেলেন, এটা আমি বলতেছি, সুবিধার জন্য একসাথে বলে ফেলেন যে রিপোর্টিং ভার্ব। তো যাই হোক, একটা নারেশনের কয়টা পার্ট? দুইটা। একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ আর একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো এই দুইটা পার্টের মধ্যেই আরেকটা জিনিস বলে দেই, রিপোর্টেড স্পিচকে সংক্ষেপে আর আর এস, একসাথে আর এস বলা হয়, আর রিপোর্টিং ভার্বকে সংক্ষেপে আর ভি বলা হয়, ঠিক আছে? তো এদের মধ্যে দেখো সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তারপরে অবজেক্টও আছে, যদিও এখানে হ্যাপি অ্যাডজেক্টিভ নাও হচ্ছে অ্যাডভার্ব। তো যাই হোক, এটাতে আমরা যাচ্ছি না। এখন আমরা দেখি সলভ করি একটা। এটা মনে করো তোমাকে দিয়ে দিছে এবং তুমি এটাকে সলভ করবা। কিভাবে আমরা সলভ করতে পারি দেখো। এখানে বলছে হি সেড টু মি আই এম হ্যাপি নাও। যখন তুমি নারেশন সলভ করবা, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবা, তোমার প্রথম কাজটা হচ্ছে দেখবা যে ইনভার্টেড কমার ভিতরে কোন সেন্টেন্স আছে। সেন্টেন্স কোনটা? আই এম হ্যাপি নাও, আই হচ্ছে এখানে সাবজেক্ট, এম হচ্ছে ভার্ব, আর হ্যাপি এখানে অ্যাডজেক্টিভ, নাও হচ্ছে অ্যাডভার্ব। তো সাবজেক্ট ভার্ব থাকলে একটা সেন্টেন্স হয়ে যায়। অবজেক্ট সবসময় থাকে, সবসময় থাকে না, অনেক সময় থাকে না। তো সাবজেক্ট ভার্ব আছে, তো সাবজেক্টের পরে ভার্ব, তো ওইটা আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, আমরা প্রথমে সাবজেক্টটা লিখি যখন আমরা সলভ করি। এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যা আছে ওইটা প্রথমে বসে যাবে হি। তারপর এখানে স্যাড আছে ভার্ব, তো ওই ভার্বটা আমরা কিভাবে চেঞ্জ করব? যেহেতু সেন্টেন্সটা অ্যাসার্টিভ, এই জন্য আমরা এটা সলভ করব টোল্ড দিয়ে আমরা পরিবর্তন করব। এখানে স্যাড টু, এটা টুটা হয়েছে এই মেয়ের জন্য, অবজেক্ট থাকার জন্য এখানে স্যাড টু হয়েছে। হি টোল্ড হবে, কেন হয়েছে? এই স্যাড টু ভার্বের পরিবর্তন করে টোল্ড বানিয়েছি আমরা, আর এটা করতে হয়, এটা নিয়ম, আমরা একটু পরে গেলেই পাবো। এখানে জাস্ট আমি একটা জিনিস বুঝাইতেছি, তোমরা একটু পরে বুঝতে পারবো বা আমি বলে দিব। তো হি টোল্ড, তারপরে অবজেক্টের পরিবর্তন হয় না, অবজেক্ট সেম থাকে মি। তারপর এই যে দেখো কমা এখানে, আর এখানে ইনভার্টেড কমা, এই কমা ইনভার্টেড কমার পরিবর্তন হয় দ্যাট দিয়ে, যদি রিপোর্টেড স্পিচে সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়। সো আমি এখানে দিব দ্যাট, কমা ইনভার্টেড কমা উঠে গেল। তারপর এখানে আছে আই, আই হচ্ছে ফার্স্ট পারসন। রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে, তার পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে বা স্পিকারের সাথে। এটা কেউ সাবজেক্ট বলে, কেউ স্পিকার বলে। তো এখানে আছে আই ফার্স্ট পারসন, তার পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। সাবজেক্ট আছে হি, তো এখানে আই আছে সাবজেক্টিভ ফর্মে, হিও আছে সাবজেক্টিভ ফর্মে, সো এখানে আমি হি দিয়ে দিলাম। তারপর এখানে আছে এম, এখানে আছে প্রেজেন্ট টেন্স। এম দ্বারা প্রেজেন্ট টেন্স আমরা বুঝাই না? যদি এখানে প্রেজেন্ট টেন্স থাকে, আমরা যখন ইনডিরেক্ট করব তখন সেটা হয়ে যাবে পাস্ট টেন্স। তো এখানে আছে এম, আর হিয়ার সাথে কি হবে পাস্ট টেন্স নিলে? ওয়াজ নাকি ওয়ার? অবভিয়াসলি ওয়াজ হবে, তো দিলাম এখানে ওয়াজ। তারপরে দেখো আছে কি, সে কি ছিল? হ্যাপি, হ্যাপি অ্যাডজেক্টিভ নো চেঞ্জ, এখানে হ্যাপি দিলাম। তারপরে হচ্ছে নাও, এই যে নাও কিছু শব্দের পরিবর্তন করতে হয়, যেমন নাও থাকলে দেন হয়, দিস থাকলে দ্যাট হয়, টুডেই থাকলে দ্যাট ডেই হয়, আরো কিছু আছে ওয়ার্ডস, এগুলোর পরিবর্তন হয়। তো নাও থাকলে তার পরিবর্তন হয় দেনের মাধ্যমে। এখন বলো তো ভাই, তোমরা জানি তোমরা কখন কিনতে হয় তোমরা জানো না, আমি জানি তোমরা একেবারে নাইভ, স্পেশালি যারা 28 ব্যাচের।
তোমাদের জন্য কিন্তু ক্লাসটা, তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য যে আমাদের কয়টা আসলে পরিবর্তন করতে হবে, এটার জন্য আমি আসলে এই একটা এক্সাম্পল এখানে সলভ করছি। এখন দেখো তো ভাইয়ারা, এখানে আমি কয়টা পরিবর্তন করলাম, এই সেন্টেন্স থেকে যে আমি এটা লিখলাম কয়টা পরিবর্তন করছি। প্রথমত এখানে হি, এটা পরিবর্তন হয় নাই। এখানে ছিল সেড টু, এখানে হয়ে গেছে টোল্ড। তাহলে এটা হচ্ছে আমাদের পরিবর্তন নাম্বার 1, ঠিক আছে, চেঞ্জ নাম্বার 1। তারপরে এখানে মি বসছে, পরিবর্তন হয় নাই। কমা, ইনভার্টেড কমার পরিবর্তে এখানে আমরা দ্যাট দিছি, তাহলে এটা হচ্ছে আমাদের চেঞ্জ নাম্বার 2, পরিবর্তন 2 নম্বরে করলাম এটা। তারপরে এখানে ছিল আই, আর এখানে দিয়ে দিছি হি, তার মানে ওইটা আমরা 3 নম্বরে পরিবর্তন করছি। তারপরে এম, এখানে ছিল ভার্ব, এখানে কি হয়ে গেছে ওয়াজ, তাহলে এই ভার্বটা পরিবর্তন করছে, এটা 4 নম্বর। হ্যাপি পরিবর্তন করলাম না, নাওতে হে দেন করছি, এটা আমরা 5 নম্বর পরিবর্তন করছি। এখন বলো তো ভাইয়া, আমি যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নারেশন করছি টোটাল কয়টা পরিবর্তন করলাম? এই যে 1 2 3 4 5, তাই না? এই 5টা পরিবর্তন তুমি যদি ভালো করে জানো তাহলে তুমি নারেশন কিন্তু 100% পারবা, তোমার দ্বারা আর কখনো ভুল হবে না। এখন এই 5টা পরিবর্তন কিভাবে করছি ওইটা কিন্তু তোমরা জানো না। হ্যাঁ, আমি ওইটা শিখাবো। ওইটা কেন বললাম তোমাদের মাথায় আগে বলে দিছি, আমি একটা মনে করো সিগন্যাল দিয়ে দিলাম, তোমরা যদি নারেশনে ফুল মার্ক পেতে চাও তোমাদেরকে 5টা পরিবর্তন করতে হবে। হ্যাঁ, কারণ পরিবর্তনগুলো কিভাবে করবা ওইটা তো আমি তোমাদেরকে শিখাবো। তো আবার আমরা একটু নামটা জানি, কি কি পরিবর্তন করলাম। এই যে টোল্ড, আমরা কিসের পরিবর্তন করলাম? এটা সেড টু, মানে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করছে আমরা 1 নম্বরে। কিসের পরিবর্তন করলাম এটা? 1 নম্বরটা ছিল যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, এটা ছিল রিপোর্টিং ভার্বের পরিবর্তন। আচ্ছা, তারপরে 2 নম্বরে আমরা কি করছিলাম, যে কমা ইনভার্টেড কমার পরিবর্তনের কইরা আমরা এখানে দেড় দিছিলাম। তো এখানে আমরা কমা ইনভার্টেড কমার পরিবর্তন এভাবে লিখলাম, কমার পরিবর্তন। আচ্ছা, 3 নম্বরে কি করছিলাম? আই, এখানে আমরা যে আই ছিল এখানে ফার্স্ট পারসন, এখানে হি দিয়ে দিলাম আমরা। হি কোন পারসন? থার্ড পারসন, তার মানে এখানে আমরা পারসনের পরিবর্তন করলাম 3 নম্বরে, পারসন এর পরিবর্তন। আচ্ছা, তারপরে কি করলাম? এম থেকে এখানে ওয়াজ, মানে এখানে আমরা টেন্সের পরিবর্তন করে ফেললাম 4 নম্বরে, যে টেন্সের পরিবর্তন। তারপরে কি করছি আমরা? নাও দেখে দেন, এটা কি করলাম আমরা? যে ওয়ার্ডের পরিবর্তন, মানে শব্দ পরিবর্তন, ওয়ার্ড এর পরিবর্তন। এই যে দেখো, আমরা এখানে 5টা পরিবর্তন পেয়েছিলাম আর 5টার নামও আমরা দিয়ে দিছি। বুঝতে পারছো তো? আচ্ছা, যদি বুঝতে পারো আমরা কি কি পরিবর্তন করছি, এখন দেখবা একটা স্লাইডে তোমরা সম্পূর্ণ শিখে নিবা, মাত্র একটা স্লাইড। আচ্ছা, আমরা মুভ করি। এই যে দেখো, অনেক বড় মনে হইতে পারে। আচ্ছা, এটাকে ক্লিয়ারলি সবটা আসতেছে কিনা আমি একটু দেখি, সবটুকু পার্ট আসতেছে কিনা। লাস্টের পার্টটা হয়তো বা এখানে একটু কম আসতেছে। হ্যাঁ, এখন তোমাদের সবটুকু অংশ আসছে। আই থিঙ্ক আগে একটু আউট অফ ডিসপ্লে ছিল, এখন সবটুকু অংশ আসছে। দেখো এখানে যে আমি কি লিখছি ওইটাই তোমাদের মনে করো এই যে চার্টটা এখানে কই লিখে দিব দেখি, স্পেস তো এখানে লিখে দিই। এই চার্টটা পারলে তোমাদের 80% ডান, মানে এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট। আবার বলতেছি, শুধু এই পার্টটা পারলেই তোমাদের এই মানে 80% ডান, নারেশনে আর প্রবলেম হবে না, 80% প্রবলেম হবে না। জাস্ট বাকিটা একবার 20%, ওইটা একটু পরে আমরা দেখিয়ে দেব। তো দেখো, প্রথমত এখানে দেখো কি লেখা আছে, যে এখানে প্রথমে যা লেখা আছে সেন্টেন্স। তো সেন্টেন্স যে 5টা টাইপের, এটা তো তোমরা সবাই জানো। সেন্টেন্স কি আছে? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। তো এই 5টা তো আমরা একটু আগে পড়ছি। তো দেখো আমরা পরিবর্তন পাইছিলাম, কয়টা পরিবর্তন পাইছিলাম? আমরা পরিবর্তন পাইছিলাম 5টা, তাই না? তো 1 নম্বরে আমাদের কি ছিল? 1 নম্বরে ছিল এই যে এটা লিখছিলাম কিন্তু রিপোর্টিং ভার্বের পরিবর্তন। 2 নম্বরে ছিল কমা ইনভার্টেড কমার পরিবর্তন। 3 নম্বরে ছিল পার্সনের পরিবর্তন। 4 নম্বরে ছিল টেন্সের পরিবর্তন। 5 নম্বরে হচ্ছে যে কিছু শব্দের পরিবর্তন। আমরা এগুলো একটু আগেই তো আমি লিখছিলাম এগুলা, যে কি কি পরিবর্তন আমরা পাই। বুঝতে পারছো? তো দেখো, সেন্টেন্স যদি তোমার সেন্টেন্সটা আসলে কই থাকবে, এটা হচ্ছে তোমার ডিরেক্ট নারেশনে। এই সেন্টেন্সগুলো থাকবে ডিরেক্টে, আর ইনডিরেক্টে হবে এই পার্টটা আমরা ইনডিরেক্টে করব। তো ডিরেক্টে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, আমরা 1 নাম্বার পরিবর্তন রিপোর্টিং ভার্বের পরিবর্তন, তাই না? ওইটা আমরা কিভাবে করব? এই রিপোর্টিং ভার্বের পরিবর্তন আমরা টোল্ড দিয়ে করব। মাঝে মধ্যে এখানে সেট টু দেওয়া যায়, বাট মোস্ট অফ দ্য টাইম টোল্ড দিয়ে আমরা করে থাকি।
সেট টু দিলে আহামরি ভুল হয় না, হয়ে যায়, বাট টোল্ড এটা হচ্ছে প্রেফারেবল। তো যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয় আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তন কি দিয়ে করব, টোল্ড দিয়ে করব, মনে রাখবা। এখন যদি সেন্টেন্সটা হয় ইন্টারোগেটিভ, তো রিপোর্টিং ভার্বের পরিবর্তন আমি কি টোল্ড বা সেট টু দিয়ে করব না। এই যে দেখো এটা পাশে লেখা আছে, কি লেখা আছে এখানে, আস্কড। যদি এখন বলতে পারে ভাই আমরা কিভাবে বুঝবো যে এটা ইন্টারোগেটিভ, তোমার আগে বললাম না যে প্রশ্ন থাকবে তোমার বা কোয়েশ্চেনটা মেইন কোয়েশ্চেন থাকবে ইনভার্টেড কমার ভিতরে, এই যে ডাবল কমা যেটা আছে না, ওই ইনভার্টেড কমার ভিতরে তোমার দেখতে হবে কোন সেন্টেন্সের মধ্যে আছে। ওইখানে যদি দেখে ইন্টারোগেটিভ তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করে তুমি এখানে আস্কড দিয়ে দিবা, আস্কড, মনে থাকবে। তারপরে সেন্টেন্সটা যদি তোমার হয় ইম্পারেটিভ, ইম্পারেটিভ যদি হয়, আর এখানে ইম্পারেটিভ হচ্ছে কি একটু ঝামেলা, মানে তিনটা পার্ট হয়ে যায়। যদি তোমার আদেশ বুঝায় তাহলে হবে অর্ডার্ড, আর যদি উপদেশ বুঝায় তাহলে হবে অ্যাডভাইসড, আর যদি অনুরোধ বুঝায় তাহলে হবে রিকোয়েস্টেড, যদি নিষেধ করা বুঝায় হয় ফরবেড না হয় প্রহিবিটেড। নিষেধ করা বুঝালে যে কোনো একটা হবে, মনে থাকবে। তারপরে তোমরা জানো অনেক সময় লেটস অথবা লেট আস থাকতে পারে। লেটস অথবা লেট আস থাকলে তোমার হয় প্রপোজড হবে না হয় সাজেস্টেড হবে, যে কোনো একটা দিলেই হয়ে যাবে যদি লেটস দ্বারা শুরু হয়। প্রথমত হচ্ছে এটা তিনটা সেগমেন্টে ভাগ করা হয়েছে, আদেশ বোঝালে অর্ডার্ড, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, নিষেধ বোঝালে ফরবেড অথবা প্রহিবিটেড। আবার যদি সতর্কতা বোঝায় ওয়ার্নডও হয়। তো দেখো লেটস থাকলে প্রপোজড অথবা সাজেস্টেড, আর শুধু লেট, অনেক সময় বলে না যে লেট মি রাইট এ লেটার, অথবা যে লেট মি গো বা লেট মি গো বলে অনেক সময়, তো ওইগুলা থাকলে আবার টোল্ড হবে, মনে রাখবা। তো এই দেখো ইম্পারেটিভের তিনটা পার্ট আলাদা আলাদা, যে একটা হচ্ছে লেট থাকলে টোল্ড, আর লেটস থাকলে প্রপোজড, আর বাকিগুলোর ক্ষেত্রে যার যার অনুযায়ী সেটা বসবে আর কি। তো এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন এক নাম্বার, মানে আমি যে পাঁচটা সেন্টেন্সে কখন কিভাবে হয় সেটা বলে দিচ্ছি। তারপরে দেখো যদি সেন্টেন্সে তোমার অপটেটিভ হয়, অপটেটিভ সেন্টেন্সে হয় দোয়া বুঝায় না হয় মঙ্গল কামনা বোঝায়। আমি বলতে পারো ভাইয়া আমি কিভাবে বুঝবো কখন দোয়া হচ্ছে আর কখন মঙ্গল কামনা হচ্ছে। যদি সেন্টেন্সটাতে আল্লাহ বা গড থাকেন তাহলে অবশ্যই দোয়া বুঝাচ্ছে, আর আল্লাহ বা গড না থাকলে তোমার ডিরেক্ট টেকনিক বলতে পারো। হয় অন্যান্য সময়ে দেখা গেছে কি আল্লাহ বা গড না থাকলেও দোয়া বুঝায়, বাট টেকনিকের সুবিধার্থে বা তোমাদের সুবিধার্থে বলতেছি আল্লাহ বা গড থাকলে রিপোর্টেড স্পিচে তখন ধরে নিবা সেটা হচ্ছে দোয়া করতেছে বা দোয়া বুঝাচ্ছে। তখন দোয়া বুঝাইলে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তন করব প্রেড দ্বারা, আর যদি মঙ্গল কামনা হয় তাহলে আমরা করব উইশড দ্বারা। দোয়া বুঝালে প্রেড আর মঙ্গল কামনা বুঝালে উইশড, মনে থাকবে না। এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের জন্য। রইল বাকি এক্সক্লেমেটরি, ওইটা আমরা কিভাবে করব। যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় এখানে আবার তিন ধরনের হয়ে থাকে, কারণ এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে কি, যে মনের আকস্মিক আবেগ, এটা হতে পারে দুঃখের, হতে পারে সুখের, হতে পারে সারপ্রাইজিং বা বিস্ময়কর, তাই না। তো তুমি দেখো এখানে যদি আনন্দ বোঝায় তুমি লিখবা এক্সক্লেমড উইথ জয়, মানে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করবা এক্সক্লেমড উইথ জয় দিয়ে। আর যদি দুঃখ বুঝায় তাহলে তুমি করবা এক্সক্লেমড উইথ সরো, মানে তোমার রিপোর্টিং ভার্বের পরিবর্তন শুধুমাত্র স্টেপ নাম্বার 1 মাইন্ড ইট, যে এক্সক্লেমড উইথ সরো দিয়ে করবা। তারপরে যদি বিস্ময় বুঝায় তুমি করবা এক্সক্লেমড উইথ সারপ্রাইজ অথবা ওয়ান্ডার, এখানে দুইটা আছে, সারপ্রাইজ দিলেও হবে ওয়ান্ডার দিলেও হবে বিস্ময় বুঝালে। তো এইটা গেল আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তন, পাঁচটা সেন্টেন্সেরই একটা স্লাইডে দেখিয়ে দিচ্ছি, তাই না। স্টেপ 1 ডান, ঠিক আছে। তারপরে যদি কারো কোয়েশ্চেনস থাকে তোমরা কাইন্ডলি কমেন্ট সেকশনে কমেন্ট করবা, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দিব, ঠিক আছে। দেখো এখানে সেকেন্ড যেটা আমরা কমার পরিবর্তনটা আমরা কিভাবে করি। যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়, অ্যাসার্টিভ হইলে আমরা কমা ইনভার্টেড কমা উঠাইয়া দ্যাট দিব। কি দিব আমরা, দ্যাট, মনে রাখবা। কমা ইনভার্টেড কমার পরিবর্তন আমরা দ্যাট দিয়ে করব। হ্যাঁ একটু পরেই তোমরা এক্সাম্পলস পাবা, কারণ এক্সাম্পলস দেওয়ার পর স্টুডেন্টসরা খুবই ইজিলি বুঝতে পারে। হ্যাঁ আমরাও এক্সাম্পলস দিব একটু পরে। তো যদি আমরা সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয় আমরা কমা ইনভার্টেড কমার পরিবর্তন করব দ্যাট দিয়ে, ঠিক আছে। আর যদি সেন্টেন্সটা হয় ইন্টারোগেটিভ তখন আমরা কি দিয়ে পরিবর্তন করব, কমা ইনভার্টেড কমাটা উঠাবো কিভাবে, উঠাইতে হবে, মানে সেন্টেন্স যাই থাকুক না কেন সেটাকে তো আমরা অ্যাসার্টিভে আনবো। আমি তো প্রথমেই বলছিলাম এটা। তো ইন্টারোগেটিভ থাকলে দেখতে হবে সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে কিনা। যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, এখন অক্সিলারি যে কোনোটাই হোক, অনেকে বলো ভাইয়া অক্সিলারি তো অনেক টাইপের আছে, প্রাইমারি, মডাল, প্রাইমারির মধ্যে বি আছে, হ্যাভ আছে, ডু আছে, মডালে আছে সেমি মডাল, নো প্রবলেম। আমি এক কথা বলে দিছি, অক্সিলারি ভার্ব হইলেই তুমি হয় ইফ দিবা আর না হয় ওয়েদার দিবা, যে কোনো একটা, হয় ইফ না হয় ওয়েদার। আর যদি
WH কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে থাকে তাহলে WH কোয়েশ্চেন ওয়ার্ডটাই বসবে। বলতে পারো ভাইয়া WH কোয়েশ্চেন ওয়ার্ড কি? এই যে হু, উইচ, হোয়াট, ওয়েন, ওয়্যার, হাউ, এগুলো হচ্ছে WH কোয়েশ্চেন ওয়ার্ড। এগুলো থাকলে এগুলাই বসে, যেটা থাকবে ওইটাই, মানে কোনো চেঞ্জ হবে না। বুঝতে পারছো? আচ্ছা, এরপর আসি ইম্পারেটিভ। একটু আগেই তো বললাম এটা তিনটা সেগমেন্ট, সো তিনটারই আলাদা আলাদা ওয়ে আছে সলভ করার, যে তুমি কমা ইনভার্টেড কমা উঠাবা কিভাবে। যদি তোমার আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বুঝায়, সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, নিষেধ বুঝালে তো এমনি না চলে আসে। তো যাই হোক, অ্যাফার্মেটিভ যদি হয় তাহলে কমা ইনভার্টেড কমা উঠাইয়া তুমি দিবা টু, তারপরে দিবা V1, তারপরে এক্সটেনশন। আর যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে তুমি কমা ইনভার্টেড কমা উঠাইয়া দিবা নট টু, তারপরে দিবা V1, তারপরে দিবা এক্সটেনশন। বুঝতে পারছো? কিন্তু ঝামেলা আছে, এই যে এটা আলাদা মার্কার ইউজ করি, যে ফরবেড এবং প্রহিবিটেড এই দুইটা দিয়েই তো নিষেধ করে, আর নিষেধ মানে তো না এমনি চলে আসে। বানানো হয়েছে কিনা জানি না, নিষেধ নিষেধ বানান যে কোনো একটা দিয়ে হবে, ধৌ অথবা ধৌ দিয়ে। তো যাই হোক, নিষেধ বুঝালে তুমি কিভাবে করবা, যে ফরবেড অথবা প্রহিবিটেড থাকলে তোমার কিন্তু এখানে আবার নট টু হবে না, কারণ এই দুইটার দ্বারাই তো ডিরেক্ট নিষেধ বুঝাচ্ছে, তাই না? সো এখানে যদি ফরবেড অথবা প্রহিবিটেড হয় অবশ্যই টু দিয়ে শুরু হবে, এটা মনে রাখবা, ঠিক আছে? তারপরে দেখো, যদি সেন্টেন্সটা লেটস দিয়ে থাকে, তুমি কমা ইনভার্টেড কমার পরিবর্তনটা করবা কিভাবে। যদি লেটস দিয়ে থাকে তুমি দিবা দ্যাট, লেটস অথবা লেট আস, তাহলে কি হবে, কমা ইনভার্টেড কমা উঠাইয়া তুমি দ্যাট দিবা। তারপরে এখানে উই নাকি দে, কখন কোনটা দিবা, উই দিবা নাকি দে দিবা। এর জন্য হচ্ছে তোমাকে দেখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের জায়গায় অথবা অবজেক্টের জায়গায় যদি ফার্স্ট পারসন থাকে তাহলে হবে উই, সাবজেক্ট অথবা অবজেক্ট যে কোনো এক জায়গায় যদি ফার্স্ট পারসন থাকে উই, আর না থাকলেই দে। আবার বলি, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গায় যদি ফার্স্ট পারসন থাকে তাহলে হবে উই, আর না থাকলে দে। তারপরে হচ্ছে নিয়মের একটা শুড দিবা, তারপরে V1, তারপরে এক্সটেনশন যা আছে তা দিয়ে দিবা। এখন রইল বাকি লেট। যদি লেট দিয়ে আসে কমা ইনভার্টেড কমা উঠাবো কিভাবে, কি দিয়ে উঠাবো, তুমি দ্যাট দিবা, দ্যাট দিয়ে উঠাই ফেলবা। তারপরে তুমি দিবা সাবজেক্ট, সাবজেক্টের পরে দিবা তুমি একটা মাইট দিবা, সাবজেক্টের পরে কি দিবা, মাইট, তারপরে হচ্ছে V1, তারপরে হচ্ছে এক্সটেনশন। সারপ্রাইজিং ফ্যাক্ট কি হচ্ছে জানো, ইম্পারেটিভ সেন্টেন্স এই পর্যন্তই শেষ, মানে 3 নাম্বার স্টেপে মাঝে মধ্যে যায় মাঝে মধ্যে যায়ই না, মানে দেখা গেছে কি এখান পর্যন্ত শেষ হয়ে যায় ইম্পারেটিভ। আচ্ছা, রইল বাকি অপটেটিভ, এটা আমরা কিভাবে সলভ করব। এখানে হচ্ছে আমরা কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাটই দিব, তারপরে আমরা দিব সাবজেক্ট, আর সাবজেক্টের পরে আমরা কি দিব, মাইট দিব, সাবজেক্টের পরে মাইট হবে, তারপরে V1, তারপর এক্সটেনশন। অনেকটা কিন্তু এই লেটার মানে ইম্পারেটিভটার মতোই, তাই না? তো মনে রাখবা, দেখো ঘুরে ফিরে এরা যে সেন্টেন্সই থাকুক না কেন এরা কিন্তু অ্যাসার্টিভে কনভার্ট হচ্ছে, যেটা আমি আগেই বলছি। আচ্ছা, এখন যদি সেন্টেন্সটা হয় এক্সক্লেমেটরি তাহলে তিনটার সাথেই দ্যাট, এটা ঝামেলা মুক্ত, এটাও ঝামেলা মুক্ত, এদের মধ্যে কোনো ঝামেলা নাই। অ্যাসার্টিভ এবং এক্সক্লেমেটরি যেভাবেই তা হোক না কেন, কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাটই বসবে, মনে থাকবে। আচ্ছা, তো আমাদের স্টেপ নাম্বার 2 ডান। এরপরে হচ্ছে স্টেপ 3, সেটা হচ্ছে পার্সনের পরিবর্তন। আমরা পার্সনের পরিবর্তনটা করব কিভাবে, দেখো তোমাদের সুবিধার্থে এভাবে লেখা হয়েছে RS। আর মানে কি, আর মানে হচ্ছে রিপোর্টেড, আর এস মানে হচ্ছে স্পিচ। রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন থাকলে তার পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে তার পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে, মানে স্পিকারের সাথে পরিবর্তন হবে। মনে রাখবা, তোমার রিপোর্টেড স্পিচে যে ফর্মে থাকবে, একটা প্রোনাউন তো 3টা ফর্মে থাকতে পারে, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ, যে ফর্মেই থাক তোমাকে চেঞ্জ করে রিপোর্টিং ভার্বের ওই ফর্মেই আনতে হবে, মানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টে ওই ফর্মে নিয়ে নিতে হবে। বুঝতে পারছো? আমরা প্র্যাকটিস করব একটু পরে, তখন বুঝতে পারবা। তারপরে দেখো, রিপোর্টেড স্পিচে সেকেন্ড পারসন থাকলে তার পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। যদি রিপোর্টেড স্পিচে সেকেন্ড পারসন থাকে তার পরিবর্তনটা হয়ে যাবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে, মানে লিসনারের সাথে। এরপরে রিপোর্টেড স্পিচে থার্ড পারসন থাকলে তার পরিবর্তন হবে না। রিপোর্টেড স্পিচ কই থাকে, এই যে ইনভার্টেড কমার ভিতরে থাকে, মানে ওই জায়গায় যদি এগুলা থাকে এভাবে আমরা পরিবর্তন করব। কিন্তু যদি থার্ড পারসন থাকে তার কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের স্টেপ 3ও শেষ। পারসন কিভাবে পরিবর্তন হয় এটাও আমরা জেনে গেলাম। নাকি বুঝতে পারো নাই? না পারলে কিন্তু কমেন্ট করবা, না বুঝলে কমেন্ট করবা, ইনশাল্লাহ আমি রিপ্লাই দিব। তারপরে দেখো,
টেন্সের পরিবর্তন, আমরা টেন্সের পরিবর্তনটা করব কিভাবে? এটা আমরা প্রথমত হচ্ছে কি আমরা ইনভার্টেড কমার ভিতরে কোন টেন্স আছে অথবা রিপোর্টেড স্পিচে কোন টেন্স আছে ওইটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো ফাইন্ড আউট করার পর আমরা এভাবে এটা পরিবর্তন করব। দেখো এখানে কি লেখা আছে টেন্সের পরিবর্তন, p.i, এটা আবার কি p.i? আমরা তো জেনজি, তাই না? আর জেনজিরা মানে এরকম মানে খুব ভালো পায়, মানে শর্টকাট, খুবই মানে শর্টকাট লাভার্স বলা যায় জেনজিরা। তো যাই হোক, pi এর মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, p ফর প্রেজেন্ট, i ফর ইনডিফিনিট, মনে থাকবে। pi প্রেজেন্ট ইনডিফিনিট যদি দেখে, এটা হচ্ছে এই পাশের গুলো হচ্ছে তোমার ডিরেক্ট নারেশনে, আর এই পাশের গুলো হচ্ছে আইএনডি, মানে ইন্ডিয়া না কিন্তু আবার ইনডিরেক্ট, মাইন্ডিট। তো দেখো এখানে যদি ডিরেক্টে দেখে পিআই মানে প্রেজেন্ট ইনডিফিনিট, যখন তুমি ইনডিরেক্ট করবা তখন সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। এখানে যদি পিসি, এখন তোমরা এটা পারবা, পি ফর প্রেজেন্ট, সি ফর কন্টিনিউয়াস, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে তোমাকে করতে হবে কি পিএ, পিএ মানে হচ্ছে পাস্ট, আর সি মানে কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। এখানে ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে হয়ে গেছে পাস্ট ইনডিফিনিট। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে হবে কি পাস্ট কন্টিনিউয়াস। এখানে হবে প্রেজেন্ট পারফেক্ট, পি ফর প্রেজেন্ট, পি ফর পারফেক্ট। আর এখানে হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখছো এই যে চারটা প্রেজেন্টের ডিরেক্ট এরা পাস্ট টেন্সে চলে গেছে। মানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে হয়ে যাবে কি পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পারছো? তারপরে দেখো পিএআই, এটা হয়ে গেছে আবার পাস্ট ইনডিফিনিট, ওই যে প্রথমটার মতো, তাই না? তো পাস্ট ইনডিফিনিট যদি থাকে কই থাকে? ডিরেক্ট নারেশনে, মানে রিপোর্টেড স্পিচে। তো রিপোর্টেড স্পিচ কি হবে চিনো? ওইটা তো বারবার বলতেছি, ইনভার্টেড কমার ভিতরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তোমাকে করতে হবে পাস্ট পারফেক্ট, পিএপি পাস্ট পারফেক্ট, পিএসসি পাস্ট কন্টিনিউয়াস যদি হয় তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই দেখো পাস্টের হচ্ছে এই দুইটা, বাকি দুইটার কোনো পরিবর্তন হয় না। টেন্সের টোটাল 6টা পরিবর্তন হয়, প্রেজেন্টের 4টা আর পাস্টের হচ্ছে 2টা। তারপরে আসি ফিউচার, যেমন শ্যাল, শ্যাল তাহলে তোমার হবে শুড, শ্যাল তাহলে কি হবে? শুড হবে। উইল তাহলে হবে উড, ক্যান তাহলে কুড, মে তাহলে মাইট, মাস্ট থাকলে মাস্ট অথবা হ্যাড টু। এখানে একটা ঝামেলা আছে, কি হবে ঝামেলা? যে মাস্ট থাকলে মাস্ট কখন হবে, হ্যাড টু কখন হবে। এখানে স্পেস নেই, নইলে আমি লিখে দিতাম, তোমরা একটু নোট করে নিবা। মাস্ট থাকলে কখন মাস্ট হবে আর কখন হ্যাড টু হবে। যদি কোনো একটা সেন্টেন্সে ইনভার্টেড কমার ভিতরে অথবা রিপোর্টেড স্পিচে মাস্ট দ্বারা চিরন্তন সত্য কোনো কিছুকে বোঝায়, বা মাস্ট দ্বারা চিরন্তন সত্য কোনো সেন্টেন্স থাকে, ওই ক্ষেত্রে মাস্টের কোনো পরিবর্তন হয় না, মানে মাস্ট থাকলে মাস্টেই। যেমন আমি যদি বলি উই মাস্ট ডাই, আমরা অবশ্যই মারা যাব, এটা চিরন্তন সত্য নাকি না? সত্য। তাহলে এই ক্ষেত্রে মাস্টের কোনো পরিবর্তন হবে না। আর মাস্ট আছে কিন্তু এটা চিরন্তন সত্য না, ওই ক্ষেত্রে হ্যাড টু হয়ে যাবে। যদি আমি বলি যে উই মাস্ট স্টাডি অ্যাটেন্টিভলি, আমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়াশোনা করব। আমরা কি আদৌ করি? একদিন 2 দিন 3 দিন, বাট সামহাও মিস হয়ে যায়। কেউ অনেক সময় তো বলে যে আমি আজকে দেখে ডেইলি মনোযোগ সহকারে পড়াশোনা করবো, বাট আসলে হয় না। এই ক্ষেত্রে পরিবর্তন হয়ে যায়, এটা চিরন্তন সত্য না। এই ক্ষেত্রে মাস্টের পরিবর্তে হ্যাড টু হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, তাইলে আমাদের স্টেপ নাম্বার 4 ডান নাকি? তারপরে হচ্ছে লাস্ট স্টেপ নাম্বার 5, কিছু শব্দের পরিবর্তন, সব শব্দ না, কিছু স্পেসিফিক ওয়ার্ডস আছে, ওইগুলোর পরিবর্তন আমরা কিভাবে করি। দেখো এখানে যে আমরা যদি কখনো নাও পাই, নাও থাকলে আমরা দেন লিখবো। এখন আবার অনেকে ভাইবো না, তাহলে দেন থাকলে কি আমরা নাও লিখবো? না, শুধু ডিরেক্টের এগুলা থাকলে ইনডিরেক্টে ওইগুলা হবে, মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্টের ফর্মে যাবে, কিন্তু ইনডিরেক্ট থেকে আবার ডিরেক্টের ফর্মে আসবে না। নাও থাকলে দেন হবে, কিন্তু দেন থাকলে আবার নাও হবে না। কিন্তু যদি প্রশ্নের মধ্যেই তোমার তাকে ইনডিরেক্ট নারেশন দেওয়া করতে বলছে ডিরেক্ট নারেশন, ওই ক্ষেত্রে আমরা চেঞ্জ করব। বাট নর্মালি এখানে আছে যে নর্মাল একটা তোমার হচ্ছে ডিরেক্ট নারেশনে আছে, কিন্তু দেন ইউজ করছে, তোমাকে দেনই রাখবা, তুমি এখানে নাও আনতে পারবা না। কিন্তু তোমার যদি নাও থাকে তখন কিন্তু তুমি দেন নিতে পারবা। তো নাও থাকলে দেন, হেয়ার তাহলে দ্যাট, দিস তাহলে দ্যাট, দিস তাহলে দোজ, এগো তাহলে বিফোর, দাস তাহলে সো, কাম তাহলে গো, টুডে তাহলে দ্যাট ডে, টুনাইট তাহলে দ্যাট নাইট, ইয়েস্টারডে তাহলে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর, টুমরো তাহলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে। এই হচ্ছে কয়েকটা ওয়ার্ডসের পরিবর্তন। মানে
এগো তাহলে বিফোর হবে, বিফোর তাহলে কিন্তু এগো হবে না, মাইন্ড ইট, বারবার বলতেছি। কাম তাহলে গো হবে, গো তাহলে কিন্তু কাম হবে না, মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট রিলেশন করার সময় কিন্তু এগুলা। তো এইগুলা তাহলে ওইগুলো হবে, কিন্তু ওইগুলা তাহলে এগুলো হবে না, আবারও বললাম। তারপরে দেখো ইয়েস তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, কেউ আবার এভাবে লিখে যে রিপ্লাইড ইন দ্য পজিটিভ, অথবা রিপ্লাইড অ্যাফার্মেটিভলি অর রিপ্লাইড পজিটিভলি, যার যার মতো ইচ্ছা মতো দিতে পারবা, নো প্রবলেম, জাস্ট সেন্সটা প্রকাশ পাইলেই হইল। নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অথবা রিপ্লাইড নেগেটিভলি। তারপরে আছে স্যার, স্যার তাহলে রেসপেক্টফুলি, এটা আবার সাবজেক্টের পরপরই হয়ে যায়। যদি কোনো একটা সেন্টেন্স আমরা স্যার পাই তাহলে সাবজেক্টের পরেই, মানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পরেই আমরা রেসপেক্টফুলি দিয়ে দিই, সম্মানের সাথে আর কি। তো এই হচ্ছে আমাদের যে, এটাকে আমি আবার ম্যাজিক চার্ট বলে দেখি, খুবই হেল্পফুল, অনেকেই বেনিফিটেড হয়েছে এই চার্ট দিয়ে। সো তোমরা কি করবা, তোমরা একটু কাইন্ডলি একটা স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের জন্যই হেল্পফুল হবে। একটা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমি বলছি 80% কিন্তু ডান এটা দ্বারা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এটা যে সলভ করলাম, এটা যা বুঝাইলাম, এখন আমরা এটার আলোকে আমরা কয়েকটা প্র্যাকটিস করে নেই, যে আমরা দেখি আমরা পারি কিনা আসলে, যে আমরা অনেকগুলো তো পড়ছি তাই না। তো আমরা একটু দেখি, দেখো এখানে লেখা আছে সাম এক্সাম্পলস ফর দ্য ম্যাজিক চার্ট। ওই চার্টটাকে ম্যাজিক বলছে, এই জন্য এখানে ম্যাজিক চার্ট বলা হয়েছে। তো এখানে আবার কিছু এক্সেপশনস পাবো, ওইগুলো তোমাদের আবার এগুলোর জন্য আবার রুলস লেখা আছে পরে, একসাথে রুলসগুলো পড়াবো নাকি এগুলো আগে সলভ করে দিব? আচ্ছা, একসাথে সবগুলো পড়াই ফেললে তোমরা গুলাই ফেলবা, রুলস আর কয়েকটা আছে, মানে 80%-এর জন্য আমরা একটু প্র্যাকটিস করে নিই, ঠিক আছে? তো প্রথমটাতে একটা এক্সেপশন আছে, ওইটা আমি পরে বলি, কারণ এখানে একটা ঝামেলা আছে প্রথমটাতে, এটা পরে সলভ করি, অথবা বলে দেই, সমস্যা নেই, তোমরা একটু পরেই তো বাকিগুলোও পেয়ে যাবা। যে জিনিসটা বলতেছিলাম, রিপোর্টিং ভার্ব তো তোমরা চিনছো, আবার রিপোর্টেড স্পিচও চিনতে পারছো তাই না? রিপোর্টেড স্পিচ কই দেখে, তোমার ইনভার্টেড কমার ভিতরে দেখে রিপোর্টেড স্পিচ, তার বাইরে দেখে কি রিপোর্টিং ভার্ব। তো ওই রিপোর্টিং ভার্বটা যদি তোমার প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয়, তাহলে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হয় না, সাথে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয় না। আবার একটু বলি, তোমরা শুনো তারপরে লিখে নিও। রিপোর্টিং ভার্বে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের ভার্ব থাকলে আমরা যখন ইনডিরেক্ট নারেশন করব, তখন রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হবে না, প্লাস মানে এর সাথে আর কি হবে না, রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এই পয়েন্টটা আকারে একটা রুল আছে, পরে পেয়ে যাবা, জাস্ট এখন বলে দিলাম, আমরা এটা সলভ করব। দেখো, হি সেজ টু মি, সে আমাকে বলে, ইউ আর এ গুড স্টুডেন্ট, তুমি একজন ভালো ছাত্র। তো দেখো, হি সেজ টু, এটা তো প্রেজেন্ট টেন্সে আছে, তো রিপোর্টিং ভার্বের প্রেজেন্ট টেন্স থাকলে রিপোর্টিং ভার্বের অংশ পরিবর্তন হয় না, সো এখানে পরিবর্তন হবে না, এটা হয়ে যাবে হি সেজ টু মি, যেভাবে আছে সেভাবে। আর কি পরিবর্তন হবে না? আর হচ্ছে ওই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না, অন্য কিছুর পরিবর্তন হবে। শুধুমাত্র দুইটা পরিবর্তন হবে না, কি? রিপোর্টিং ভার্বে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকলে রিপোর্টিং ভার্বটা হুবহু বসবে, আর রিপোর্টেড স্পিচ সলভ করার সময় জাস্ট টেন্সের পরিবর্তন হবে না। মানে আগে তো আমরা পড়ছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে, ওইগুলো হবে না। তো দেখো এখানে কমা, ইনভার্টেড কমার পরিবর্তন, ইউ আর এ গুড স্টুডেন্ট, ইউ সাবজেক্ট আর ভার্ব, সাবজেক্ট ভার্ব থাকলে আমরা বুঝে ফেলি এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের কমা ইনভার্টেড কমার পরিবর্তন আমরা কিভাবে করি? কমা ইনভার্টেড কমার পরিবর্তন আমরা দ্যাট দিয়ে করি, সো আমরা এখানে লিখলাম দ্যাট। তারপর হচ্ছে পার্সনের পরিবর্তন, এখানে আছে ইউ, ইউ মানে কি? তুমি, মানে তুমি থাকলে, তুমি বিদ্যমান থাকলে সেটা সেকেন্ড পার্সন হয়ে যায়। তো সেকেন্ড পার্সনের পরিবর্তন কার সাথে হয়? সেকেন্ড পার্সনের পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট পার্সনের সাথে বা অবজেক্টের সাথে। তো রিপোর্টিং ভার্ব তো এই অংশটুকু আমরা যদি ধরি, যদিও রিপোর্টিং ভার্ব সেজ টু বা সেজ, তো এটার অবজেক্ট কে আছে এখানে? মি। তো এখানে যে ইউ আছে, ইউ এর পরিবর্তন হবে কার সাথে? ইউ এর পরিবর্তনটা হবে এই মি এর সাথে। এখন ইউ এখানে আছে যে ফর্মে, ঠিক একই ফর্মে এটাকে নিতে হবে। ইউ আর, ইউ হচ্ছে এখানে সাবজেক্টিভ ফর্মে, তো এখানে মি, মি কি সাবজেক্টিভ ফর্মে আছে? না, মি তো অবজেক্টিভ ফর্মে, তো মি এর সাবজেক্টিভ ফর্ম কে? আই, সো এখানে হবে আই। বুঝতে পারছো পার্সনের পরিবর্তন কিভাবে করলাম? এখানে ছিল ইউ সেকেন্ড পার্সন, তো আমরা জানি সেকেন্ড পার্সন থাকলে বা পার্সনের পরিবর্তন হয় কি? সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে গিয়ে পরিবর্তন হয়ে যায়। তো এখানে যে ফর্মে থাকবে ওই ফর্মে আনতে হবে। এখানে মি আছে অবজেক্টিভ ফর্মে, কিন্তু না, ইউ ছিল সাবজেক্টিভে, দ্যাটস ওয়াই মিকে আমরা সাবজেক্টিভ ফর্মে আই এ আনছি। তারপরে দেখো, ইউ আর এ গুড স্টুডেন্ট। এখন এখানে আমরা যে প্রথমেই তো এক্সেপশনটা চলে আসছে, তো এটা রুলস সবগুলো পড়াইলে আবার এটা এক্সেপশন মনে হইতো না।
তো এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স আমরা পাইছি, তো আমরা জানি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয় না। তো ইউ আর এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এখানেও প্রেজেন্ট টেন্সে হবে। কিন্তু ইউ এর সাথে আর হয়, এর সাথে কি আর হয় না, আই এর সাথে কি হবে? এম। এই কথা, এটা আই এম প্রেজেন্ট টেন্সে আছে, ইউ আর প্রেজেন্টে ছিল, তাই না? তো আই এম, তারপরে কি আছে বাকি অংশ? এ গুড স্টুডেন্ট। এই তো হয়ে গেল যে হি সেজ টু মি দ্যাট আই এম এ গুড স্টুডেন্ট। বুঝতে পারছো? এরপরে দেখো, দ্য টিচার সেড টু মি, শিক্ষক আমাকে বলেছিলেন, ইউ মে কাম টুমরো, তুমি আগামীকাল আসতে পারো। তো এটা কোন সেন্টেন্সে আছে দেখো তো? ইউ সাবজেক্ট, মে কাম ভার্ব, সাবজেক্ট ভার্ব আছে, দ্যাট মিন্স এটা এসআরটিভ আছে। আমরা কিভাবে সলভ করব? আমরা নারেশন যখন সলভ করব, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পরিবর্তন হয় না, অলওয়েজ সেম থাকে। সাবজেক্ট কি আছে? দ্য টিচার। সো আমরা এখানে লিখবো দ্য টিচার। তারপরে সেড টু, দেখো এটা কোন সেন্টেন্স? সাবজেক্ট প্লাস ভার্ব, অ্যাসার্টিভ সেন্টেন্স। তো ওই সেন্টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের এর পরিবর্তনটা হয় কিভাবে? অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয় এই যে টোল্ড অথবা সেড টু দিয়ে। তো আমরা এখানে টোল্ড দিয়ে করব, মোস্ট অফ দ্য টাইম টোল্ড দিয়ে আসবে। তো আমরা এখানে লিখবো টোল্ড। তারপরে অবজেক্টের পরিবর্তন হয় না, লিখলাম মি। কমা ইনভার্টেড কমার পরিবর্তন হয় দ্যাট দ্বারা, অ্যাসার্টিভে আমরা লিখলাম এখানে দ্যাট। তারপরে হচ্ছে ইউ মে, ইউ কোন পারসন? সেকেন্ড পারসন, আমরা একটু আগে জানলাম। তো সেকেন্ড পারসনের পরিবর্তন কার সাথে হয়? অবজেক্টের সাথে। এটা আছে সাবজেক্টিভ সাবজেক্ট আকারে, সো এই মিকে সাবজেক্ট বানালে কি হবে? আই হবে। এরপরে দেখো মে আছে, তো মে থাকলে মাইট হয় কিছু ওয়ার্ডের, মানে আমরা এটা টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে দেখো এখানে পাইছিলাম কিন্তু যে মে থাকলে মেয়ের পরিবর্তন হয়ে কি হবে? মাইট হয়ে যাবে। সো আমরা এখানে মাইট করব, এখানে আমরা কি দিয়ে দিব? যে মাইট, আই মাইট। তারপরে হচ্ছে কি? কাম। এখন কাম তাহলে কি হয় বলছিলাম মনে আছে? যে দ্য টিচার টোল্ড মি দ্যাট আই মাইট। তো এই মাইটের পরে আবার মূল ভার্ব বসে। এখন কাম তাহলে গো হয়, ঠিক আছে। এই গোটা মোস্ট অফ দ্য টাইম তোমার ইম্পারেটিভ সেন্টেন্স হয়, অ্যাসার্টিভে হয় না বললেই চলে। সো এখানে কাম থাকলে কামই হবে, এখানে পরিবর্তন হবে না। আই মাইট কাম। তারপরে দেখো টুমরো, টুমরো তাহলে কি হবে? টুমরো থাকলে তোমার, আমরা কিন্তু এটা লিস্টে পাইছিলাম যে কিছু শব্দের পরিবর্তন, দেখো এখানে লেখা আছে যে টুমরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে, এই যে এটা এখানে লেখা আছে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে, যে কোনো একটা দিলেই হয়ে যাবে। তো আমরা এখানে কি লিখতে পারি? দ্য নেক্সট ডে। এই তো হয়ে গেল যে দ্য টিচার টোল্ড মি দ্যাট আই মাইট কাম দ্য নেক্সট ডে। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো এখানে আছে 3 নাম্বার, যে নীলুফা সেড টু রুবি, যে নীলুফা রুবিকে বলেছিল আই উইল হেল্প ইউ ওয়েন ইউ নিড, যে আমি তোমাকে সাহায্য করব যখন তোমার প্রয়োজন। বুঝতে পারছো? তো এখানে দেখো এটা কোন সেন্টেন্স? বেসিক্যালি এখানে তিনটাই হচ্ছে অ্যাসার্টিভ। কেন? দেখো এখানে আই হচ্ছে সাবজেক্ট, উইল হেল্প হচ্ছে ভার্ব, তারপরে যা আছে এগুলো পড়ার দরকার নেই, সাবজেক্ট ভার্ব আছে, দ্যাট মিন্স ওইটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? তো আমরা যদি সলভ করি, যেহেতু সেন্টেন্সটা অ্যাসার্টিভ আমরা বুঝতে পারলাম সাবজেক্টের কোনো পরিবর্তন হয় না, এখানে নীলুফা হবে। তারপর হচ্ছে সেড টুর, যেহেতু সেন্টেন্সটা অ্যাসার্টিভ তো এই সেড টু বা রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে টোল্ড দ্বারা। তারপর অবজেক্ট এখানে আছে রুবি, লিখলাম আমি এখানে রুবি, নীলুফা টোল্ড রুবি। তারপরে কমা ইনভার্টেড কমার পরিবর্তন হয় দ্যাট দ্বারা, লিখলাম আমি এখানে দ্যাট। তারপরে আছে আই, পার্সনের পরিবর্তন, আই হচ্ছে ফার্স্ট পার্সন, তার পরিবর্তন হয় কার সাথে? ফার্স্ট পার্সনের পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে, সাবজেক্ট আছে এখানে নীলুফা। তো আই এখানে প্রোনাউন, নীলুফা এটা তো একটা প্রপার নাউন, তো নীলুফা হচ্ছে একটা মেয়ের নাম, তার মেয়ের প্রোনাউন কি হয়? শি হয়, তো এখানে শি দিয়ে দিলাম। আমি বলতে পারো ভাইয়া এই শি দ্বারা নীলুফাকে বোঝাচ্ছে নাকি রুবিকে বোঝাচ্ছে, আমি বুঝবো কিভাবে? হ্যাঁ, বোঝার জন্য তুমি কি করবা, এখানে শি দিয়ে ব্র্যাকেট দিয়ে একটা এন দিয়ে দিবা, এন ফর নীলুফা। বুঝতে পারছো? তাহলে কি হইলো যে নীলুফা টোল্ড রুবি দ্যাট শি। তারপরে দেখো এখানে আছে উইল, উইল তাহলে কিন্তু উড হয়, আমরা এই বক্সে পেয়েছিলাম। দেখো উইল তাহলে সেন্টেন্সে উইল তাহলে উড হয়ে যাবে, তো এইগুলা তাহলে এগুলা হয়ে যাবে, এটা অবশ্যই মনে রাখবা। তো উইল যেহেতু আছে এখানে, সো উইলের পরিবর্তন আমরা কি দিয়ে করব? এখানে উড দিয়ে করব। আর উডের পরে ভি1 বসে, এখানে হেল্প আছে ভি1, লিখবো আমরা এখানে হেল্প, যে শি উড হেল্প। তারপর হচ্ছে ইউ, যে আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। আই সাবজেক্ট, উইল ভার্ব, উইল হেল্প ভার্ব, ইউ হচ্ছে অবজেক্ট।
ইউ হচ্ছে কোন পার্সন বলো তো? পার্সন যতবার থাকবে ততবার পরিবর্তন হবে। এখানে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, তো তার পরিবর্তন হয় কার সাথে? রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে, তাই না? তো রিপোর্টিং ভার্বের অবজেক্ট কে আছে এখানে? রুবি। তো ইউ তো এখানে অবজেক্টিভ ফর্মে আছে, তো রুবি তো এখানে প্রপার নাউন, তো তার রুবি মেন নাম, তার প্রোনাউন কি? শি। কিন্তু এখানে তো ইউটা আছে অবজেক্টিভ ফর্মে, এখানে যে ফর্মে থাকবে ওইটাকে সেম ফর্মে আনতে হবে। তো রুবির প্রোনাউন হচ্ছে শি, আর শি এর অবজেক্টিভ ফর্ম কি? অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। সো এখানে আমি লিখে দিব হেল্প হার। বলতে পারো ভাই এটা কার পরিবর্তে লিখলাম, নীলুফা নাকি রুবি? এটা স্পেসিফিক করার জন্য ব্র্যাকেট দিয়ে এখানে আর ফর রুবি, আর লিখে দিলেই হবে। তারপরে কি? ওয়েন লিখলাম, ওয়েন। তারপরে হচ্ছে ইউ, ওয়েন ইউ নিড, যখন তোমার প্রয়োজন হয়। হ্যাঁ বলছে আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, ওয়েন ইউ নিড, যখন তোমার প্রয়োজন। এখানে সাবজেক্ট আছে ইউ, নিড হচ্ছে অবজেক্ট, সরি নিড হচ্ছে এখানে ভার্ব। তো এখানে দেখো ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন, তো তার পরিবর্তন হয় কার সাথে? অবজেক্টের সাথে, রুবি। কিন্তু এখানে ইউ নিড, নিড হচ্ছে ভার্ব, তার আগে সাবজেক্ট হিসেবে ইউ বসছে, ইউ আছে এখানে সাবজেক্টিভ ফর্মে। তো এটা যেহেতু সেকেন্ড পার্সন, তার পরিবর্তন হবে অবজেক্টের সাথে, অবজেক্ট হচ্ছে রুবি, তো রুবি তো মেয়ের নাম, তার প্রোনাউন কি হবে? শি। যেহেতু ইউ আছে এখানে সাবজেক্টিভ ফর্মে, সো এখানে আমরা সাবজেক্টিভ ফর্মে শি দিব। তারপরে ভার্ব আছে নিড, নিড হচ্ছে যে ইউ নিড বলতে এটা আছে প্রেজেন্ট টেন্সে, তো প্রেজেন্ট ইনডিফিনিট আছে অ্যাকচুয়ালি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা করি কি? পাস্ট ইনডিফিনিট। তো এখানে সাবজেক্ট দিলাম, তারপরে ভি2 লাগবে, নিডের ভি2 কি বলতো? নিডেড। তো আমরা এখানে লিখে দিলাম নিডেড, হয়ে গেল। যে নীলুফা told Ruby that she would help her when she needed. কি ভাইয়ারা বুঝতে পারছো? না বুঝতে পারলে তোমরা একটু ব্যাক করবা, ব্যাক করে আবার দেখে নিবা, আই হোপ তোমরা এমনি বুঝতে পারবা। আচ্ছা, তারপরে দেখো আমরা নেক্সট স্লাইডে যাই। 10 নাম্বার, রেহানা said to her brother, যে রেহানা তার ভাইকে বলেছিল হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করেছো? এখন দেখো আমরা যখন সলভ করবো আমরা প্রথমে কি করবো জানো? প্রথম কাজটা হচ্ছে দেখবো রিপোর্টেড স্পিচে কি আছে। এই যে কমা, ইনভার্টেড কমা দেখে বুঝতে পারলাম ওইটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটা কোন সেন্টেন্সে আছে ওইটা হচ্ছে মেইন বিষয়। যে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, এই যে কোয়েশ্চেন মার্ক দেখলাম, তার মানে হচ্ছে এটা ইন্টারোগেটিভ আছে। তো আমরা যখন ইনডিরেক্ট করব আমাদের প্রথম কাজটা কি? আমাদের সাবজেক্ট যা থাকবে ওইটাই বসবে, রিপোর্টিং ভার্বের, এটা চেঞ্জ হয় না। তো লিখলাম এখানে আমরা রেহানা। তারপরে আমরা কি করি? রিপোর্টিং ভার্বের পরিবর্তন করি। তো ওইটা কিভাবে করি? ওই রিপোর্টেড স্পিচে কোন সেন্টেন্স আছে ওই সেন্টেন্স ওয়াইজ করি। যেহেতু এখানে দেখা যাচ্ছে ইন্টারোগেটিভ আছে, সো আমরা এই সেট টু পরিবর্তন করে আমরা দিব কি? আস্কড। কারণ আমরা একটু আগে পড়ছি, বক্সে আমরা পড়ছি, এটা মাত্রই পড়ে আসলাম যে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় রিপোর্টিং ভার্বের পরিবর্তন আস্কড দিয়ে হয়। পড়ে আসছি না এখানে? অবশ্যই পড়ে আসছি। আচ্ছা, তারপরে দেখো আমরা যাই, এখানে আস্কড দিলাম, অবজেক্টের পরিবর্তন হয় না, তো এখানে লিখলাম আমরা হার ব্রাদার। তারপরে হচ্ছে কমা, ইনভার্টেড কমার পরিবর্তন হয়, তাই না? তো এখানে আছে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করেছো? এটা হ্যাভ, আমাদের দেখতে হবে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইফ হয়। এই যে বক্সে আবার একটু ব্যাক করি, দেখো অক্সিলারি ভার্ব দিয়ে তাহলে ইফ অথবা ওয়েদার যে কোনো একটা, সবাই মোস্ট অফ দ্য টাইম ইফই ইউজ করা হয়, ওয়েদার দিলেও হয়। আর ডাব্লিউএস কোয়েশন ওয়ার্ড তাহলে ডাব্লিউএস কোয়েশন ওয়ার্ড হবে। সো আমরা বুঝতে পারলাম এখানে হবে কি? ইফ হবে। তো আমরা এখানে লিখি ইফ। এখন দেখো এটা আমি শুরুতেই বলছিলাম তোমার যে রিপোর্টেড স্পিচ যে সেন্টেন্সই থাকুক না কেন, যখন আমরা সলভ করব বা ইনডিরেক্ট নারেশন করব তখন সেটা হয়ে যাবে অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভের স্ট্রাকচার কি মনে আছে? অ্যাসার্টিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই না? তো হ্যাভ ইউ, ইউ হচ্ছে এখানে সাবজেক্ট, ইউ কোন পার্সন বলো তো? সেকেন্ড পার্সন। যদি রিপোর্টেড স্পিচে সেকেন্ড পার্সন থাকে তার পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। তো রিপোর্টিং ভার্ব হচ্ছে এই অংশটুকু ধরলাম, আপাতত দৃষ্টিতে ধরলাম, যদিও এখানে সেট টু হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে হার ব্রাদার, তাই না? ইউ এর পরিবর্তনটা হবে হার ব্রাদারের মাধ্যমে। হার ব্রাদার এখানে আছে তোমার যে থার্ড পারসন সিঙ্গুলার, তো এটা সেলেক্টে মিন করা হচ্ছে, তার প্রোনাউন কি হবে? যেহেতু ইউ হচ্ছে এখানে প্রোনাউন আছে, সো এটাকে প্রোনাউনে আনতে হবে। হার ব্রাদার, সেলের প্রোনাউন কি হবে? হি হবে। তো আমরা পার্সনের পরিবর্তনটা করলাম। তারপরে আমরা কি করি? টেন্সের পরিবর্তন। এখন দেখবো এটা কোন টেন্সে আছে। হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করেছো? এটা কোন টেন্সে আছে বলো তো? হ্যাভ আছে, হ্যাভ হ্যাজ থাকলে আমরা প্রেজেন্ট টেন্স বুঝি, আর এখানে হ্যাভের পরে ভি3 আছে ডান, তাই না?
তো প্রশ্ন করার জন্য ইউটা আসছে, বাট এসআরটিভি করলে ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক এভাবে হওয়ার কথা ছিল, তাই না? তো যাই হোক, সেন্টেন্স দেখে কিন্তু আমরা বুঝতে পারলাম এটা আছে প্রেজেন্ট পারফেক্টে। যদি এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে আমরা কোন টেন্সে করি, এখানে কিন্তু একটু ব্যাক করে তোমরা পেয়ে যাবে, বারবার ব্যাক করলে তোমাদের টাইম ওয়েস্ট হবে। তো মনে রাখবা এখানে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট আছে, সো আমরা এটাকে কি করব, পাস্ট পারফেক্ট করব। সাবজেক্ট আমরা হি দিলাম, কারণ পাস্ট পারফেক্ট করতে গেলে আমাদের একটা হেড লাগে, তারপরে V3 লাগে, তো হেড দিলাম, তারপর এই যে ডান হচ্ছে V3 লিখলাম এখানে ডান, ইফ হি হ্যাড ডান, তারপরে এক্সটেনশন আর কিছু আছে, দা ওয়ার্ক, দা ওয়ার্ক, এই তো হয়ে গেল। এখন দেখো এখানে ছিল তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে হয়ে গেছে কি অ্যাসার্টিভ, যেটা আমি প্রথমে বলছিলাম তোমার যে সেন্টেন্সে তাক না কেন ডিরেক্ট নারেশনে, যখন তুমি ইনডিরেক্ট করবা তখন সেটা হয়ে যাবে কি অ্যাসার্টিভ। তাহলে কি হইলো, রেহানা আস্কড হার ব্রাদার ইফ হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। আই হোপ তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে 5 নাম্বার আমরা দেখি কি আছে এখানে। এনা বলছে তিশা সেড টু শিফা, যে তিশা শিফাকে বলেছিল ওয়াই ডিড ইউ নট কাম টু কলেজ ইয়েস্টারডে, তুমি গতকালকে কেন কলেজে আসোনি। তো দেখো আমরা প্রথমে আমরা কি করব, আমরা দেখব সেন্টেন্সটা কোন সেন্টেন্সে আছে, রিপোর্টেড স্পিচে, যে এখানে লাস্টে কোয়েশ্চেন মার্ক আছে, সো আমরা বুঝতেই পারলাম এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, ঠিক আছে। তো ইন্টারোগেটিভটা হোক আর যে সেন্টেন্সে থাক না কেন, আমরা যখন ইনডিরেক্ট করব সাবজেক্টের কিন্তু পরিবর্তন হয় না। সাবজেক্ট আছে এখানে তিশা, লিখলাম আমরা এখানে তিশা, তারপর সেড টু, এটা হচ্ছে ভার্ব, ভার্বের পরিবর্তন করতে হয়। তো আমরা বারবার ওই চার্টে যাব না, আমরা তো জানি যে এখানে যেহেতু সেন্টেন্সটা ইন্টারোগেটিভ, সো ভার্বটা কিসের মাধ্যমে পরিবর্তন হবে, আস্কড দিয়ে হবে। তো আমরা এখানে লিখলাম আস্কড, তারপর অবজেক্টেরও পরিবর্তন হয় না, সো আমরা এখানে শিফা লিখলাম। তারপর হচ্ছে কমা, ইনভার্টেড কমার পরিবর্তন। এখন এটা আমরা কিভাবে করি, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইফ অথবা ওয়েদার, আর ডাব্লিউএস কোয়েশ্চন ওয়ার্ড দিয়ে তাহলে ডাব্লিউএস কোয়েশ্চন ওয়ার্ডটাই হয়। যেহেতু এখানে ওয়াই, এটা যেহেতু ডাব্লিউএস কোয়েশ্চন ওয়ার্ড, সো পরিবর্তন হবে না, এখানে আমরা ওয়াই লিখলাম। তারপর আমাদের কি লাগে, এখানে সেন্টেন্স আছে ইন্টারোগেটিভ, কিন্তু না, আমরা তো জানি সেন্টেন্স যে সেন্টেন্সই তা হোক না কেন, যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব সেটা হয়ে যাবে কি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। তো আমাদের সাবজেক্ট লাগবে, তো ওয়াই ডিড ইউ, ইউ হচ্ছে এখানে সাবজেক্ট, তো ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তার পরিবর্তন হয় কার সাথে, রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে হয় পরিবর্তন। তো অবজেক্ট আছে এখানে শিফা, ইউ তো এখানে প্রোনাউন আকারে আছে, শিফা আছে একটা প্রপার নাউন, তো শিফা মেয়ের নাম, তার প্রোনাউন কি হবে শি। এখন বলতে পারো ভাইয়া এখানে তো তিশাও মেয়ে শিফাও মেয়ে, কোনটার পরিবর্তে লিখছেন, এটাকে স্পেসিফিক করার জন্য আমরা ব্র্যাকেটে এস দিয়ে দিব, তাহলে এস ফর শিফা। আচ্ছা, তারপরে লাগবে আমাদের টেন্সের পরিবর্তন, তাই না। ওয়াই ডিড ইউ নট কাম টু কলেজ ইয়েস্টারডে, এটা কোন টেন্স আছে, এক নম্বরে ইয়েস্টারডে দেখলেই আমরা বুঝতে পারি সেটা পাস্টে আছে, আর ডিড দ্বারা বুঝতে পারলাম সেটা আছে পাস্ট ইনডিফিনিট। যদি রিপোর্টেড স্পিচে পাস্ট ইনডিফিনিট দেখে আমরা যখন ইনডিরেক্ট করব সেটা হয় যে পাস্ট পারফেক্ট, তোমরা একটু চার্টে গেলে এটা দেখতে পারবা। তো পাস্ট পারফেক্ট কিভাবে বানায়, সাবজেক্টের পর একটা হেড লাগে, তারপরে V3, তো সাবজেক্ট আছে শি, তারপরে লাগবে কি আমাদের হেড। এখন দেখো ভাইয়া এখানে ওয়াই ডিড ইউ নট কাম, এখানে নেগেটিভ ছিল, তুমি কেন আসোনি, তিশা তার বান্ধবী শিফাকে বলেছিল না, নেগেটিভ সেন্টেন্সটা, সো আমরা এখানে নেগেটিভ করব, কিভাবে করব, এন অ্যাপোস্ট্রফি টি দিয়ে দিব, নেগেটিভ হয়ে গেল। তারপরে V3 লাগবে, এখানে ভার্ব কি আছে, কাম, কামের V3 কি, কাম কেম কাম, সো এখানে আমরা লিখব কাম। আচ্ছা, অনেকে বলতে পারে ভাইয়া কাম তাহলে তো গো হয়, হ্যাঁ ভাইয়া আমি চার্টে ঠিকই লিখে আছে কাম তাহলে গো, বাট এটা সবচেয়ে বেশি হয় ইম্পারেটিভ সেন্টেন্সে, অন্যান্য সেন্টেন্সে হয় না বললেই চলে, বুঝতে পারছো। আর এখানে একটা অক্সিলারি দেওয়া আছে, তারপরে এখানে মূল ভার্ব হিসেবে বসছে, এই সেন্সও এটা এখানে চেঞ্জ হবে না। মনে রাখবা তোমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্স হবে তখন অবশ্যই পরিবর্তন হবে। তো যাই হোক, হি হ্যাড নট কাম, তারপরে আছে কি এক্সপ্রেশন কি আছে, টু কলেজ, লিখলাম এখানে টু কলেজ, তারপর আছে ইয়েস্টারডে, কিছু শব্দের পরিবর্তন, ইয়েস্টারডে তাহলে কি হয়, দা প্রিভিয়াস ডে, সো আমরা এখানে লিখব দা প্রিভিয়াস ডে। এই তো হয়ে গেল যে তিশা আস্কড শিফা ওয়াই শি হ্যাড নট কাম টু কলেজ দ্য প্রিভিয়াস ডে। তারপর এটা দেখো তো কি বলছে, যে রিমা সেড টু লিমা, যে রিমা লিমাকে বলেছিল ডু ইউ স্টাডি অ্যাটেনটিভলি, তুমি কি মনোযোগ সহকারে পড়াশোনা করো। এটা তোমরা নিজেরাই পারবা, যেহেতু আমি দুইটা করে দিছি, ওইটা তোমাদেরকে HW দিয়ে দিই, তোমরা নিজেরা করে নিও, একেবারে সিম্পল। তারপর 7 নাম্বার দেখো, হি সেড টু মি প্লিজ গিভ মি সাম মানি, সে আমাকে বলেছিল দয়া করে আমাকে কিছু টাকা দাও, ঠিক আছে। তো ওইটা কোন সেন্টেন্স আগে তোমাকে চিনতে হবে, প্লিজ গিভ মি সাম মানি। দেখো এখানে প্লিজ আছে, আমরা প্রথমে যে পড়ছিলাম যে প্লিজ অথবা কাইন্ডলি থাকলে আমরা এই সেন্টেন্সগুলোকে কি বলি, ইম্পারেটিভ সেন্টেন্স বলি। তো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে পরিবর্তন করি, যে প্লিজ গিভ মি সাম মানি, দয়া করে আমাকে কিছু টাকা দাও। এই প্লিজ থাকলে ধরে নিবা প্লিজ আছে মানেই এটা হচ্ছে তোমার অনুরোধ করা বোঝাচ্ছে, এখানে রিকোয়েস্টেড হয়ে যাবে।
তো আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নারেশন করব আমাদের সাবজেক্টের তো পরিবর্তন হয় না, সাবজেক্ট হি আছে, হি বসবে। এই সেড টু যেহেতু সে অনুরোধ করছে, অনুরোধ করলে আমরা কি দেই, রিকোয়েস্টেড নাকি ওয়ার্ডেড, রিকোয়েস্টেড। এখানে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা দিব রিকোয়েস্টেড। তারপরে অবজেক্টের পরিবর্তন হয় না, লিখলাম মি, কমা ইনভার্টেড কমার পরিবর্তন। যদি সেন্টেন্সটা হয় পজিটিভ তাহলে হয় টু, আর যদি নেগেটিভ হয় তাহলে নট টু হয়। আমরা কিন্তু চার্টে পড়ছি, তাই না? সো প্লিজ গিভ মি সাম মানি, ইটস এ পজিটিভ সেন্টেন্স। সো আমরা এই কমা ইনভার্টেড কমার পরিবর্তে এখানে দিব টু। তারপরে আমাদের কি লাগবে, V1 মূল ভার্ব লাগবে, প্লিজ গিভ মি সাম মানি। এই যে দেখো গিভ হচ্ছে মূল ভার্ব, সো দিয়ে দিলাম এখানে গিভ। তারপর মি আছে, মি কোন পারসন, ফার্স্ট পারসন। পারসন যতবার থাকবে ততবার পরিবর্তন হবে। ফার্স্ট পারসনের পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। মি আছে এখানে কি কোন ফর্মে, অবজেক্টিভ ফর্মে। মাইন্ড ইট, এখানে যে ফর্মে থাকবে একই ফর্মে এটাকে আনতে হবে। হি এখানে সাবজেক্টিভে আছে, তার অবজেক্টিভ ফর্ম কি হবে, হিম। সো লিখবো আমরা এখানে হিম। তারপরে সাম মানি দিয়ে দিলাম এখানে সাম মানি। এই তো হয়ে গেল যে হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম সাম মানি। বুঝতে পারছো? তারপরে দেখো এখানে আছে যে হি সেড টু মি লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো আমরা বাহিরে হাঁটতে যাই। তো এখানে আছে লেট আস দিয়ে আছে, তো লেট আস থাকলে আমরা কিভাবে সলভ করি মনে আছে, রিপোর্টিং ভার্বের পরিবর্তন কিভাবে করি, প্রথমত সাবজেক্ট যা আছে তা বসবে, পরিবর্তন হবে না হি, আর সেড টু হচ্ছে ভার্ব, তার পরিবর্তে আমরা জানি লেটস থাকলে প্রপোজড অথবা সাজেস্টেড হয়, মোস্ট অফ দ্য টাইম প্রপোজড হয়, এই জন্য আমরা এখানে লিখলাম প্রপোজড, হি প্রপোজড। তারপরে লাগবে অবজেক্ট, অবজেক্ট কি আছে এখানে মি, হি প্রপোজড মি। তারপরে কমা ইনভার্টেড কমার পরিবর্তন, চারটা দেখে নিবা, লেটস থাকলে কমা ইনভার্টেড কমার পরিবর্তন হয় দ্যাট দিয়ে, সো লিখলাম আমরা এখানে দ্যাট। তারপরে হচ্ছে একটু ঝামেলা, ওইটা আমি একটু চারটা ব্যাক করি তোমাদেরকে দেখাই, যে দেখো লেটস থাকলে এই যে এটা অন্য একটা মার্কার ইউজ করি, লেটস থাকলে প্রপোজড হয়, তারপরে দ্যাট হয় কমা ইনভার্টেড কমার পরিবর্তন, তারপরে হয় এখানে উই হবে না হয় দে হবে। এখন আমি কিন্তু এটা আগেই বলছিলাম কখন উই হয় কখন দে হয়। এই ক্ষেত্রে তুমি দেখবা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গায় যে কোনো এক জায়গায় যদি ফার্স্ট পারসন থাকে তাহলে হবে কি উই, আর যদি ফার্স্ট পারসন না থাকে কোনো এক জায়গায় তাহলে দে হয়ে যাবে। এখন আমরা কোয়েশ্চনে ব্যাক করি এবং দেখি এখানে কি আছে। এই যে হি সেড টু মি, এটা হচ্ছে রিপোর্টিং, তোমার রিপোর্টিং ভার্ব, কোন এটা হি হচ্ছে থার্ড পারসন আর মি হচ্ছে ফার্স্ট পারসন, মানে যে কোনো এক জায়গায় আছে, এক জায়গায় থাকলেই হইলো, যে কোনো এক জায়গায় থাকলেই আমরা কি দিব, উই দিব। তারপরে নিয়মের শুড লিখলাম এখানে শুড। তারপরে V1, তো উই লেট আস গো, গো হচ্ছে V1 দিলাম গো। তারপরে এক্সটেনশন আউট ফর এ ওয়াক, দেখলাম এখানে আউট ফর এ ওয়াক। এই তো হয়ে গেল যে হি প্রপোজড মি দ্যাট উই শুড গো আউট ফর এ ওয়াক। বুঝতে পারছো? তারপরে দেখো সালমা সেড টু রাবেয়া, যে সালমা রাবেয়াকে বলে। তারপরে দেখো 9 নম্বরে কি বলছে এখানে, যে সালমা সেড টু রাবেয়া, যে সালমা রাবেয়াকে বলেছিল লেট মি হেল্প ইউ, যে আমাকে সাহায্য করতে দাও। মানে সামনে সামনে দুজন ছিল, একজন আরেকজনকে বলছে যে তোমাকে সাহায্য, মানে আমাকে সাহায্য করতে দাও, তাহলে সে আরেকজনকে সাহায্য করবে। তো এটা এই যে দেখো লেট দিয়ে আছে, তো লেট মানে তো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা তো সবাই জানি, আর লেট থাকলে কি হয়, রিপোর্টিং ভার্বের পরিবর্তন আমরা টোল্ড দিয়ে করি। তো এখানে সাবজেক্ট আছে সালমা, এখানে পরিবর্তন হবে না, লিখলাম সালমা। তারপরে সেড টু এটার ভার্ব, তার পরিবর্তে আমরা জানি টোল্ড বসে, অবজেক্টের কোনো পরিবর্তন হয় না, এই জন্য আমরা লিখলাম রাবেয়া। তারপরে দেখো কমা ইনভার্টেড কমার পরিবর্তন, লেট দিয়ে তাহলে আমরা জানি টোল্ড বসে, সো এখানে লিখলাম আমরা টোল্ড। তারপরে দেখো এখানে যদি তোমাদেরকে স্ট্রাকচারটা একটু দেখাই, দেখো যদি লেট থাকে আমরা কিভাবে করি, লেট থাকলে টোল্ড হয়, তারপরে দ্যাট হয়, তারপরে সাবজেক্টের পরে মাইট, তারপরে V1, মানে সাবজেক্ট তারপরে মাইট হবে। এটা একটু নিয়মটা মনে রাখবা কারণ এখানে কাজে লাগবে। দেখো এখানে আছে কি লেট মি, মি তো অবজেক্টিভ ফর্ম, মানে লেটের পরে তো মানে এখানে মি দেওয়া আছে, এটা সাবজেক্টিভ ফর্মে না, আর এই প্রোনাউনগুলোর অবজেক্টিভ ফর্মেই বসে লেটের পরে। তো যদি প্রোনাউন যেহেতু মি আছে তো লেটের পরে আসলে যে সাবজেক্টিভ প্রোনাউন দেওয়া যায় না, যে লেট হি বা লেট আই এভাবে হয় না আসলে। তো লেট মি এটা অবজেক্টিভ ফর্মে আছে, কিন্তু তোমার নিয়মে কি ছিল, সাবজেক্টিভ ফর্মে। তো চিন্তা করতে হবে এখানে সাবজেক্টিভ ফর্মে আমরা আনবো। তো মি অবজেক্টিভ ফর্ম, যাই হোক এটা হচ্ছে ফার্স্ট পারসন, তার পরিবর্তন হয় আমরা জানি স্পিকারের সাথে, তাই না, স্পিকার বা সাবজেক্টের সাথে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। সালমা আছে, তো এখানে মি আছে প্রোনাউন আকারে, আর এখানে তো আমরা জানি যে সাবজেক্ট হবে, তো মিরেকে যদি সাবজেক্ট বানায় এখানে আই মনে মনে ধরে নিলাম, তো আই তো ফার্স্ট পারসন, তার পরিবর্তন হবে কি রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। সালমা তো মেয়ে, তার পরিবর্তে প্রোনাউন কি হবে, শি হবে। কারণ আমরা এটা স্ট্রাকচার একটু আগে দেখিয়েছি তোমাদেরকে যে এখানে হচ্ছে কি সাবজেক্ট বসে, তো মি থাকলেও এখানে অবজেক্টিভ ফর্মে থাকলেও আমরা এখানে সাবজেক্ট দিয়ে দিলাম।
এখন প্রশ্ন হতে পারে ভাইয়া আমরা এখানে সালমা নাকি রাবিয়া কোনটার পরিবর্তে লিখলাম, ওইটাকে স্পেসিফিক করার জন্য আমরা এখানে এস দিয়ে দিব, শি। তারপরে হচ্ছে কি আমাদের নিয়মের মাইট, সো এখানে লিখবো আমরা মাইট, শি মাইট। তারপরে লাগবে আমাদের V1, এই যে হেল্প আছে এখানে V1 দিলাম এখানে হেল্প। তারপরে হচ্ছে ইউ, যে লেট মি হেল্প ইউ, ভার্ব আছে হেল্প, তারপরে অবজেক্ট আছে ইউ, ইউ আছে এখানে অবজেক্টিভ আকারে। তো এখানে আছে ইউ সেকেন্ড পারসন, তার পরিবর্তন হয় কি অবজেক্টের সাথে, অবজেক্ট আছে রাবেয়া, রাবেয়া হচ্ছে মেয়ের নাম, তার প্রোনাউন কি হবে শি, কিন্তু এখানে আছে অবজেক্টিভ ফর্মে, এই জন্য শি এর অবজেক্টিভ ফর্ম কি হার, এখানে হবে ঠিকই হার, কিন্তু নিয়মের সাবজেক্ট ছিল এই জন্য এখানে সাবজেক্ট শি দিলাম। একসাথে কি হবে সালমা টোল্ড রাবেয়া দ্যাট শি মাইট হেল্প হার। তারপরে দেখো হি স্যাড মে ইউ বি হ্যাপি, এটা দেখো আবার চলে আসছে তোমাদের অপটেটিভ সেন্টেন্স দেখে, মে আছে শুরুতে লাস্টে হচ্ছে ফুল স্টপ, তার মানে এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আমরা কিভাবে করি মে ইউ বি হ্যাপি, আমি তোমাদেরকে একটা টেকনিক বলছিলাম, যদি ইনভার্টেড কমার ভিতরে অথবা রিপোর্টেড স্পিচে আল্লাহ বা গড থাকেন তাহলে তোমরা প্রেড দিয়ে করবা, আর আল্লাহ বা গড না তাহলে কি দিয়ে করবা উইজড দিয়ে করবা। তো সাবজেক্টের পরিবর্তন হয় না কোনোটার ক্ষেত্রেই, সাবজেক্ট লিখলাম হি স্যাড, যেহেতু এখানে তোমার হচ্ছে মঙ্গল কামনা বোঝাচ্ছে, সো আমরা এই স্যাডের পরিবর্তে উইজড দিব। আর মনে রাখবা অপটেটিভ সেন্টেন্সে অবজেক্ট হয় না বললেই চলে, অবজেক্ট খুবই কম থাকে। হি উইজড কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে আমরা জানি। তারপর লাগবে আমাদের সাবজেক্ট, তো ইউ, ইউ কোন পারসন সেকেন্ড পারসন, তার পরিবর্তন হয় কার সাথে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। এখন দেখো তো এখানে তো একটা ঝামেলা, এখানে তো অবজেক্ট নাই, যে হি সেড মে ইউ বি হ্যাপি, যে আমি মনে করো তোমার বললাম যে তুমি সুখী হও, এখন এই কথাটা যে তুমি আমার সামনে আছো এই জন্য আমি বললাম না, যে কেউ বলবে না যে হি সেড টু মি, তুমি কি বলবা যে যে তিনি আমাকে বলেছিলেন সুখী হওয়ার জন্য, তো তুমি বলবা যে তিনি বলেছিলেন আমি যেন সুখী হই, এভাবেই তো বলবা, তাই না? তো এখানে আসলে হি সেড টু মি, এই যে মি বা টুটা যে সেড টু মি, এটা ওমিটেড আছে, এটা মনে মনে ধরে নিতে হবে, ঠিক আছে? তো এখানে ইউ সেকেন্ড পারসন, তার পরিবর্তন হবে কার সাথে অবজেক্টের সাথে, এখানে ওমিটেড মি আছে, ঠিক আছে? তো এখানে দেখো ইউ আছে সাবজেক্টিভ ফর্মে, তো এখানে যদি আমরা মিটাকে সাবজেক্টিভ ফর্মে আনি তাহলে কি হবে আই হবে। তারপরে হচ্ছে নিয়মেরই একটা মাইট দিতে হবে, দিলাম আমরা এখানে মাইট, যে হি উইজড দ্যাট আই মাইট। তারপরে V1 লাগবে, তো এখানে দেখো V1 কি আছে, যে এই যে বি হচ্ছে এখানে V1, তো লিখলাম এখানে বি আই মাইট বি। তারপরে এক্সপ্রেশন কি আছে এখানে হ্যাপি, এই তো হয়ে গেল যে হি উইজড দ্যাট আই মাইট বি হ্যাপি। তারপরে দেখো কি আছে 11 নম্বর, মাদার স্যাড মে আল্লাহ ব্লেস মাই চাইল্ড, মা বলেছিলেন আল্লাহ আমার সন্তানের প্রতি সহায় হন। তো দেখো মাদার স্যাড মে আল্লাহ, তো এখানে দেখো আল্লাহ আছেন, তার মানে আমরা বুঝতে পারলাম, আর মে আছে লাস্টে ফুল স্টপ আছে এখানে দিয়ে দিলাম, তো মে আছে আমরা বুঝতে পারলাম অপটেটিভ সেন্টেন্সে আছে, তাই না? তো সাবজেক্টের তো পরিবর্তন হয় না, তো মাদার আছে মাদার লিখলাম এখানে, আর যেহেতু এখানে আল্লাহ আছেন সো আমরা এখানে দিব ভার্ব প্রেড দিব, যে মাদার প্রেড, কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা জানি দ্যাট বসে লিখলাম এখানে আমরা দ্যাট। তারপরে হচ্ছে কি যে মে আল্লাহ, আল্লাহ হচ্ছেন থার্ড পারসন, থার্ড পারসন কোনো পরিবর্তন হয় না, তোমরা চার্টে গেলে দেখতে পারবা। সো আমরা এখানে আল্লাহ যেহেতু থার্ড পারসন এই জন্য পরিবর্তন করলাম না আল্লাহ। তারপরে নিয়মের মাইট দেওয়া লাগে, দিলাম এখানে মাইট। তারপরে V1 লাগে, এই যে ব্লেস হচ্ছে V1, দিলাম এখানে ব্লেস। তারপরে মাই চাইল্ড, মাই হচ্ছে ফার্স্ট পারসন, তার পরিবর্তন হবে কার সাথে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে মাদার। তো মাই আছে এখানে তোমার পজিটিভ প্রোনাউন বা পজিটিভ ফর্মে আছে, তো মাদার এখানে হচ্ছে কমন নাউনে আছে, তো মাদারের প্রোনাউন যেহেতু এটা একটা যে ফেমিনিন জেন্ডার, তো তার প্রোনাউন কি হয় শি হয়, কিন্তু এখানে আছে মাই পজিটিভ ফর্মে, শি এর পজিটিভ ফর্ম কি শি, হার হার, সো এখানে হবে হার। তারপরে আছে কি চাইল্ড, লিখলাম আমরা এখানে চাইল্ড। এই তো হয়ে গেল যে মাদার প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস হার চাইল্ড, বুঝতে পারছো? তারপরে দেখো 12 নম্বর কি বলছে, আচ্ছা ওইটা তোমরা নিজেরা করবা, যে রহিমা সেড বাংলাদেশ মে প্রসপার ডে বাই ডে, এটা তোমাদের HW তোমরা নিজেরা করে নিবা, ঠিক আছে? আচ্ছা অনেকে আবার বলতে পারে ভাইয়া দেখো এখানে মেয়েটা শুরুতে নাই, প্রথমে বাংলাদেশ দিয়ে দিছে, প্রবলেমেটিক মনে হচ্ছে, একই নিয়ম। আচ্ছা এটা আমি করেই দেই, দেখো এখানে বাংলাদেশ মে প্রসপার ডে বাই ডে, যে বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক, এটা আসলে আমরা মঙ্গল কামনা করছি, এখানে মে শুরুতে নাই, কিন্তু মিনিংটা বা এটা যে বুঝাচ্ছে এটা যে মঙ্গল কামনায় বুঝাচ্ছে, যে বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক এভাবে বলা হচ্ছে। তো আমরা কি লিখবো, যে রহিমা, তারপরে যেহেতু সে মঙ্গল কামনা করছে এই জন্য হবে উইজড, তারপরে হবে দ্যাট,
সাবজেক্ট লাগবে বাংলাদেশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো বাংলাদেশই হবে এখানে, সংক্ষেপে আমি এখানে বিডি লিখলাম। তারপর হচ্ছে নিয়মের মাইট লিখলাম এখানে আমি মাইট উইচ দ্যাট বাংলাদেশ মাইট। তারপরে হচ্ছে V1 হচ্ছে এখানে প্রসপার লিখলাম প্রসপার। তারপরে যা আছে তা যে ডে বাই ডে। না তোমাদের জন্য প্রবলেমেটিক মনে হচ্ছিল, আমি করে দিলাম যে রহিমা উইশ দ্যাট বাংলাদেশ মাইট প্রসপার ডে বাই ডে। তারপরে দেখো এখানে বলছে দে স্যাড, তারা বলেছিল হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, মানে পাখিটা কত সুন্দর। ঠিক আছে, তো আমরা এটা কোন সেন্টেন্সে আছে দেখো, এখানে এক্সক্লেমেশন মার্ক দেখে বুঝতে পারলাম সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লেমেটরি। তো ওইটাকে আমরা কিভাবে চেঞ্জ করব দেখো, তো আমরা জানি এটা পড়ার পর আমরা দেখতে হবে এটা দুঃখ প্রকাশ পাচ্ছে নাকি আনন্দ নাকি বিস্ময়, এটা বুঝতে হবে। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, কত সুন্দর পাখিটি, সে আনন্দ বা খুশি হয়েই বলছে। তো খুশি হয়ে বললে কি বলি আমরা, রিপোর্টিং ভার্বের পরিবর্তন কি দিয়ে করি, এক্সক্লেইমড উইথ জয় দিয়ে করি আমরা। তো এখানে সাবজেক্টের তো পরিবর্তন হয় না, কোনোটাতেই হয় নাই, সো দেয় লিখলাম। তারপরে এক্সক্লেইমড উইথ জয়, এক্সক্লেইমড উইথ জয়, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে, এটা আমরা পাইছি আগে, এটা লিখে ফেললাম। তারপরে লাগবে কি আমাদের, তারপরে আমাদের সাবজেক্ট লাগবে। তো দেখো হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট দেখে লাস্টে ভার্বের আগে, তো ভার্ব হচ্ছে ইজ, তার আগে আছে দ্য বার্ড, এটা হচ্ছে থার্ড পারসন। তো থার্ড পারসনে কি কোনো পরিবর্তন হয় না, সো আমরা এখানে লিখবো দ্য বার্ড। তারপরে হচ্ছে আমাদের ভার্ব লাগবে, তাই না, টেন্সের পরিবর্তন, এখানে ইজ আছে প্রেজেন্ট টেন্সে, তো এটা হয়ে যাবে কি পাস্ট টেন্সে, দ্য বার্ড ওয়াজ। তারপরে যদি সেন্টেন্সটা হোয়াট এ বা হোয়াট এন দ্বারা শুরু হয় তাহলে আমরা ভার্বের পরে একটা এ দেই, আর যদি হোয়াট এ বা হোয়াট এন না থাকে তাহলে আমরা এ দেই না। তারপর আরেকটা বিষয় হচ্ছে সেন্টেন্সে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা ভেরি দেই, আর অ্যাডজেক্টিভ না থাকলে আমরা গ্রেট দেই। তো দেখি তো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ আছে কিনা, হাউ বিউটিফুল, এই যে দেখো বিউটিফুলি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ থাকলে ভেরি বসে, আর না থাকলে গ্রেট হয়, এটা মনে রাখবা। তো এটার পরে অ্যাডজেক্টিভ লাগবে, অ্যাডজেক্টিভ আছে এখানে বিউটিফুল, সো আমরা লিখবো এখানে বিউটিফুল, যে দ্য বার্ড ওয়াজ ভেরি বিউটিফুল, শেষ, আর কিছু নাই, আমরা ফুল স্টপ দিয়ে দিলাম। দেখছো সেন্টেন্স ছিল এক্সক্লেমেটরি হয়ে গেছে অ্যাসার্টিভ, এটা কিন্তু আমি শুরুতেই বলছিলাম যে সেন্টেন্সই হোক না কেন যখন তুমি চেঞ্জ করবা, আই মিন ডিরেক্ট টু ইনডিরেক্ট নারেশন করবা, তখন সবগুলোই অ্যাসার্টিভ হয়ে যাবে। তারপর দেখো হি স্যাড হোয়াট এ ফুল ইউ আর, যে কি বোকা তুমি, মানে এরকম সে বলেছিল, মানে সে বিরক্ত হয়ে বলছিল, অথবা দুঃখ পেয়ে বলছিল, অথবা এটা দুঃখ পায় না আসলে, বিরক্ত হয়ে বলে, অথবা সারপ্রাইজড হয়ে, সে জানতো যে সে তো খুবই ব্রিলিয়ান্ট, কিন্তু দেখতে পারলো একটা পর্যায়ে না সে তো মারাত্মক লেভেলের মানে ফুকা এই টাইপের আর কি। তো সে এখানে সারপ্রাইজ হয়ে মনে করে বলছে, তো আমরা করি সাবজেক্ট আছে হি, এটা দিব, আর যদি বিস্ময় বোঝায় তাহলে এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার অথবা সারপ্রাইজ, যে কোনো একটা আমরা দিব এখানে, এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দিয়ে দিলাম আমি। তারপরে হচ্ছে কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে লিখলাম আমি এখানে দ্যাট। তারপরে হচ্ছে সাবজেক্ট লাগবে না, হোয়াট এ ফুল ইউ আর, দেখো ভার্ব হচ্ছে আর, তার আগে সাবজেক্ট ইউ, ইউ কোন পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তো তার পরিবর্তন কার সাথে হবে, সেকেন্ড পারসনের পরিবর্তন কার সাথে হয়, অবজেক্টের সাথে হয়, তাই না, রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। এখন তো ভাইয়া এখানে অবজেক্ট নাই, হি সেড হোয়াট এ ফুল ইউ আর, মানে দুইজন সরাসরি সামনাসামনি একজন একজন বলছে, মানে সে বলছিল যে তুমি কত বোকা, মানে হি সেড টু মি যে হোয়াট এ ফুল ইউ আর, এখানে টু মিটা ওমিটেড আছে, এর আগেও একটা আমরা পাইছিলাম এভাবে। তো যাই হোক এখানে টু মিটা ওমিটেড আছে, আমরা এটা ধরে নিব। তো এখানে ইউ আছে সাবজেক্টিভ ফর্মে, তো এখানে আমরা মিটাকে সাবজেক্টিভ ফর্মে আনলে কি হবে, আই হয়ে যাবে। তারপরে হচ্ছে ভার্ব লাগবে, আর আছে প্রেজেন্ট টেন্সে, ওটাকে আমরা পাস্ট টেন্স নিলে কি হয়ে যাবে, আই এর সাথে ওয়াজ হয়ে যাবে, আই ওয়াজ। তারপরে হচ্ছে আমরা একটু আগে বলছিলাম সেন্টেন্সটা যদি হোয়াট এ বা হোয়াট এন দ্বারা শুরু হয় তাহলে ভার্বের পরে একটা এ হবে, তো এখানে একটা এ দিলাম কারণ সেন্টেন্সটা হোয়াট এ দিয়ে শুরু হয়েছে। তারপরে দেখবো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ আছে কিনা, যদি অ্যাডজেক্টিভ থাকে ভেরি, আর অ্যাডজেক্টিভ না থাকলে গ্রেট। তো হোয়াট এ ফুল, ফুল মানে হচ্ছে বোকা, ইটস এ নাউন, তো অ্যাডজেক্টিভ নাই মানে আমরা এখানে কি দিয়ে দিব, গ্রেট দিয়ে দিব। আর যদি থাকতো অ্যাডজেক্টিভ তাহলে কিন্তু আবার ভেরি হইতো। এখন বলতে পারে ভাইয়া যদি অ্যাডজেক্টিভ থাকে আবার নাউনও থাকে তাহলে আমরা কোনটা দিব, অ্যাডজেক্টিভ এবং নাউন থাকলে তুমি ভেরি দিবা, মানে কথা হচ্ছে অ্যাডজেক্টিভ না থাকলেই গ্রেট, আর অ্যাডজেক্টিভ থাকলেই ভেরি, এতটুকুই। তো এ গ্রেট, তারপরে হচ্ছে নাউন কি আছে, ফুল, এই তো হয়ে গেল যে হি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট আই ওয়াজ এ গ্রেট ফুল।
তারপরে দেখো রিনা সেড টু হিম, যে রিনা তাকে বলেছিল হোয়াট এ পিটি, খুবই ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স। হোয়াট এ পিটি, হোয়াট এ আছে, পিটি আছে এখানে নাউন, কিন্তু ভার্বও নাই সাবজেক্টও নাই, প্রবলেম না? এখানে হোয়াট এ পিটি এরপরে ইট ইজ, এটুকু মানে এই অংশটুকু ওমিটেড আছে, এখানে দেওয়া নাই। যে কি করো না, কি কষ্ট এটি। মনে করো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হইলো, তুমি বলো ও শিট হোয়াট এ পিটি, মানে তুমি কি বলো কি কষ্টজনক এটি হয়, এভাবে কি বলো না, তোমরা বলো কি আহারে কি কষ্ট, এভাবে কিন্তু বলো। সিমিলারলি এখানে ইডিসটা ওমিটেড থাকে, বাট সেন্সটা চলে আসে বাই ডিফল্ট। তো আমরা যখন চেঞ্জ করবো তখন কিন্তু বাই ডিফল্ট আনা যাবে না, আমাদেরকে মানে কি বলে এটাকে লজিকলি আনতে হবে। তো রিনা সেড টু হিম, এটা সে কষ্ট পাইয়া বলছে কি করুণা বা কি কষ্ট এটি, তো এটা হবে এক্সক্লেইমড উইথ সরো হবে, সাবজেক্ট রিনা, কোনো পরিবর্তন হবে না। সেড টু এটা হচ্ছে ভার্ব, তো ভার্বের পরিবর্তন আমরা জানি কি, এখানে এক্সক্লেইমড উইথ সরো হবে, এক্সক্লেইমড উইথ সরো, কমা ইনভার্টেড কমার পরিবর্তন হবে দ্যাট, লিখলাম আমরা এখানে দ্যাট। তারপরে হচ্ছে সাবজেক্ট হোয়াট এ পিটি, এই যে ইজ এর আগে ইট আছে, ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন কোনো পরিবর্তন হয় না। ইজ আছে প্রেজেন্ট টেন্সে, এটা হয়ে যাবে পাস্ট টেন্সে, ইট ওয়াজ। হোয়াট এ বা হোয়াট এন তাহলে ভার্বের পরে একটা এ হয়, দিলাম এ, ইট ওয়াজ এ। তারপরে দেখবো অ্যাডজেক্টিভ আছে কিনা, পিটি ইটস এ নাউন, অ্যাডজেক্টিভ নাই, তো অ্যাডজেক্টিভ না তাহলে হয় গ্রেট, তো লিখলাম আমরা এখানে গ্রেট, ইট ওয়াজ এ গ্রেট, তারপরে নাউনটা দিয়ে দিব পিটি, এই তো হয়ে গেল। রিনা এক্সক্লেইমড উইথ সরো দ্যাট ইট ওয়াজ এ গ্রেট পিটি, মানে এটা একটা খুবই ভয়ঙ্কর বা মারাত্মক একটা দুর্ঘটনা বা যে কোনো একটা ছিল, কষ্ট ছিল। আচ্ছা, এই হচ্ছে 15টা এক্সাম্পলস, মানে প্রত্যেকটারে 3টা করে তোমাদেরকে বুঝিয়েছি। তারপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকে তোমরা কোয়েশ্চেন্স করবা, আর এগুলা তোমাদের এভাবে কিন্তু আসবে না, তোমাদের প্যাসেজ নারেশন আকারে থাকবে। অনেকে হয়তো বা জানো যে ভাইয়া কি পড়াইতেছেন, হ্যাঁ এগুলা বোঝার জন্য। তুমি যদি বেসিক গুলা পারো তুমি প্যাসেজ নারেশন এমনিই পারবা। প্যাসেজ নারেশনটা আসলে কি, জাস্ট কয়েকটা সেন্টেন্স একসাথে করে দে, আর তাদের সাথে কিছু লিঙ্কার্স অথবা তোমরা যেটা কানেক্টরস বলো ওইটাই জাস্ট একটু হয়, আর তো কিছু না। এগুলা পারলে প্যাসেজ নারেশন পারা যায়। হ্যাঁ আমি তো সলভ করে দিবই তোমাদেরকে। তাছাড়া প্যাসেজ নারেশনের জন্য কিছু স্পেশাল অথবা কিছু আলাদা রুলস, কিছু মানে বেশি না কয়েকটা লাগে, ওইগুলো আমরা 20% এখনই সলভ করে দেবো। এতক্ষণ তোমাদের 80%-এর রুলস পড়াইছিলাম ওই ম্যাজিক চার্টটা, আর তাদেরই মানে কি বলে তাদেরই এক্সাম্পলস দিছি 15টা। এখন হচ্ছে আমরা প্যাসেজ নারেশনের জন্য যে স্পেশাল রুলসগুলো আছে ওইগুলো আমরা এখন পড়ে নিব। এর মধ্যে 1 নম্বরে যেটা রাখছি আমরা, দেখো 1 নম্বর হচ্ছে, আচ্ছা এই কালারটা কি দেখা যায় ভালো করে, আমি তো এতক্ষণ খেয়াল করি নাই। আচ্ছা দেখা যায়, সমস্যা নাই। দেখো এখানে বলছে যে রিপোর্টেড স্পিচে থ্যাংক ইউ অথবা থ্যাঙ্কস, তারপরে হচ্ছে কনগ্রেটস অথবা কনগ্রেচুলেশনস অথবা ওয়েলকাম থাকলে ইনডিরেক্ট নারেশন করার নিয়ম। মানে ডিরেক্ট নারেশনে তুমি থ্যাংক ইউ পাইতে পারো, থ্যাঙ্কস পাইতে পারো, কনগ্রেটস, কনগ্রেচুলেশনস, ওয়েলকাম, এদের মধ্যে যে কোনো একটা থাকলে তুমি ইনডিরেক্ট করবা কিভাবে। ইনডিরেক্ট করার সময় তুমি প্রথমে সাবজেক্ট দিবা, বলতে পারো ভাইয়া এই সাবজেক্ট আবার কিসের, এই সাবজেক্টটা হচ্ছে তোমার রিপোর্টিং ভার্বের, ঠিক আছে। তারপরে যদি থ্যাংক ইউ অথবা থ্যাঙ্কস থাকে তুমি দিবা থ্যাঙ্কড, যদি কনগ্রেটস অথবা কনগ্রেচুলেশনস থাকে তুমি কনগ্রেচুলেটেড দিবা, আর যদি ওয়েলকাম থাকে তুমি দিবা ওয়েলকাম, সরি ওয়েলকামড, ওয়েলকাম তাহলে ওয়েলকামড। তারপর অবজেক্ট, এখন বলতে পারো ভাইয়া কিসের অবজেক্ট দিব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আমি লিখে দিচ্ছি দেখো, আর ভি মানে রিপোর্টিং ভার্ব, আর ভি মানে হচ্ছে রিপোর্টিং ভার্ব। তারপরে এক্সটেনশন, এই এক্সটেনশনটা তোমার আবার কিসের হবে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচের এক্সটেনশন হবে। আচ্ছা এক্সাম্পল সলভ করলে আমরা ভালো পারি, তাই না? আচ্ছা এখানে অ্যান্সারটা লিখে দিছে টাইপিস্টে, এখানে দেখো আমরা সলভ করি। হি সেড টু মি, আমাদের নিয়ম কি, প্রথমে হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি আছে, দিলাম এখানে হি। তারপরে কি হবে, আমাদের দেখতে হবে রিপোর্টেড স্পিচে কি আছে, থ্যাংক ইউ আছে, তাহলে আমরা জানি থ্যাঙ্কড বসে, থ্যাংক ইউ অথবা থ্যাঙ্কস থাকলে থ্যাঙ্কড হয়। তারপরে কি অবজেক্ট, অবজেক্টটা কিসের, রিপোর্টিং ভার্বের, এই যে দেখো মি হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, দিলাম মি, হি থ্যাঙ্কড মি। আর কিছু আছে নাই, শেষ। দেখছো কত ইজি, কত ইজি দেখতে পারছো, একদম পানির মতো সহজ। তারপরে দেখি আমরা যে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, শিক্ষক শিক্ষার্থীদেরকে বলেছিলেন কনগ্রেটস অন ইয়োর ব্রিলিয়েন্ট রেজাল্ট, তোমাদের এই চমৎকার ফলাফলে অভিনন্দন, বা চমৎকার ফলাফলের জন্য অভিনন্দন। তো দেখো আমরা কি জানি, প্রথমে হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, দ্য টিচার, সো আমরা প্রথমে লিখবো দ্য টিচার। তারপরে হচ্ছে এখানে দেখো আমাদের লাগবে কি,
এখানে আছে কনগ্রাটস আছে, রিপোর্টেড স্পিচে যেটা থাকবে ওটা দেখতে হবে। কনগ্রাটস আছে, সো আমরা এখানে দেব কনগ্রাচুলেটেড, কনগ্রাচুলেটেড। তারপরে রাখবে কি আমাদের, তারপরে আমাদের লাগবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এই যে রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি আছে এখানে, দা স্টুডেন্টস, সো আমরা এখানে লিখবো দা স্টুডেন্টস। তারপরে কি লাগবে, এক্সটেনশন। এক্সটেনশনটা কিসের হবে, রিপোর্টেড স্পিচের। তো অন, এই যে দেখো কনগ্রাটসের পরিবর্তে তো কনগ্রাচুলেটেড দিয়ে দিলাম, এখানে অন আছে লিখলাম অন। ইওর, ইওর কোন পারসন, ইওর হচ্ছে সেকেন্ড পারসন, তাই না? সেকেন্ড পারসনের পরিবর্তন কার সাথে হয়, রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। তো এখানে আছে পজিটিভ ফর্মে, তো এখানে যে ফর্মে থাকবে একই ফর্মে কিন্তু আমাদের আনতে হবে। এখানে আছে দা স্টুডেন্টস, এটা হচ্ছে প্লুরাল কমন নাউন, তো এটার প্রোনাউন কি হবে, প্রোনাউন হবে কি দে, কিন্তু এখানে যেহেতু ইওর আছে পজিটিভ ফর্মে, সো দেয়ার পজিটিভ ফর্ম কি হবে, দেয়ার হবে। সো আমরা লিখলাম এখানে দেয়ার। তারপরে দেখবো আর কি আছে, ব্রিলিয়ান্ট রেজাল্ট, সো এখানে আমরা লিখে দিব ব্রিলিয়ান্ট রেজাল্ট। এই তো শেষ। দ্য টিচার কংগ্রেচুলেটেড দ্য স্টুডেন্টস অন দেয়ার ব্রিলিয়ান্ট রেজাল্ট। কি বুঝতে পারছো? আমরা এখানে কি বলছে যে রিপোর্টেড স্পিচে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, তারপর হচ্ছে গুড লাক, হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার, ঈদ মুবারক, হ্যাপি দিওয়ালি, মেরি ক্রিসমাস, তারপরে বলছে এটসেট্রা থাকলে ইনডিরেক্ট নারেশন করার নিয়ম। আচ্ছা, এখানে অনেকগুলো লেখা আছে, আরো অনেকগুলো থাকতে পারে। কমন যেটা, যে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, তারপরে হচ্ছে হ্যাপি বার্থডে, এগুলাই দেখছি বেশিরভাগ সময় আসে। তো এদের মধ্যে যে কোনো একটা তাহলে, আচ্ছা এই সবগুলা, এই যে যতগুলোর নাম পাইলাম এই ক্রিসমাস পর্যন্ত, এই সবগুলাকে এক কথায় বা এক নামে আমরা গ্রিটিং ওয়ার্ডস নামে আমরা জানতে পারি। গ্রিটিং ওয়ার্ডস মনে রাখবো, এই সবগুলাকে একসাথে আমরা গ্রিটিং ওয়ার্ডস বলবো। এগুলো থাকলে আমরা কিভাবে ইনডিরেক্ট নারেশন করব। দেখো, ইনডিরেক্ট নারেশন করার সময় আমরা প্রথমে দিব সাবজেক্ট, তারপরে দিব উইজড। আমি বলতে পারো ভাইয়া এখানে আমরা কোনটার সাবজেক্ট দিব, সাবজেক্ট অলওয়েজ মনে রাখবা এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের হবে, তারপরে আমরা উইজড দিব, তারপরে অবজেক্ট, এটা কিসের দিব, এই অবজেক্টটাও দিব আমরা রিপোর্টিং ভার্বের, তারপরে গ্রিটিং ওয়ার্ডস যা থাকবে তা, তারপরে হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে? তো দেখো এখানে কি বলছে, মাদার সেড টু হার সান, মা তার ছেলেকে বলেছিলেন গুড মর্নিং, সুপ্রভাত। আচ্ছা, এখানে গ্যাপটা রাখা হয় নাই, বাট এখানেই দেখো একটু ভালো করে বুঝলে তোমরা এখান থেকেই বুঝতে পারবা। তো আমরা প্রথমেই সাবজেক্ট লিখবো, তো সাবজেক্ট আছে কি এখানে মাদার, তারপরে লাগবে আমাদেরকে সেড টু, এটার পরিবর্তন, অথবা এটা পরিবর্তন বলতেছি না, উইজড লাগবে নিয়মের, তো উইজড দিয়ে দিলাম। তারপরে লাগবে অবজেক্ট, এই যে হার্টসান আছে অবজেক্ট দিয়ে দিলাম হার্টসান। তারপরে কি গ্রিটিং ওয়ার্ডস, গ্রিটিং ওয়ার্ডস কি আছে এখানে, গুড মর্নিং দিলাম গুড মর্নিং, এক্সটেনশন কিছু নাই তো আমরা ফুল স্টপ দিয়ে দিলাম। তাহলে কি হইলো, মাদার উইজড হার্টসান গুড মর্নিং। বুঝতে পারছো? তারপরে দেখো, হি সেড টু মি, সে আমাকে বলেছিল গুড লাক অন ইওর এক্সাম, যে তোমার পরীক্ষার জন্য শুভকামনা, গুড লাক বলে আমরা এভাবে বলি আর কি। তো দেখো আমরা কিভাবে করব, আমরা প্রথমে সাবজেক্ট হি দিলাম হি, তারপরে আমরা জানি এখানে যেহেতু গুড লাক আছে আমরা জানি উইজড বসে, তারপরে অবজেক্ট এখানে মি আছে তো আমরা দিলাম মি, হি উইজড মি। তারপরে এখানে আছে গ্রিটিং ওয়ার্ড, তো গ্রিটিং ওয়ার্ড আছে এখানে গুড লাক, তারপরে এক্সটেনশন অন ইওর এক্সাম, অন, এই যে ইওর হচ্ছে কোন পারসন, সেকেন্ড পারসন, তার পরিবর্তন হয় কার সাথে, রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। অবজেক্ট আছে এখানে মি, আর ইওর আছে এখানে পজিটিভ ফর্মে, তো মি এর পজিটিভ ফর্ম কি, মি এর পজিটিভ ফর্ম হচ্ছে মাই, দ্যাটস ওয়াই আমরা এখানে দিলাম মাই, তারপরে এক্সাম দিলাম, আমাদের সেন্টেন্সটা কারেক্ট হয়ে গেছে। তারপরে দেখো, রিপোর্টেড স্পিচে গুড নাইট, গুড বাই, বাই, ফেয়ারওয়েল থাকলে, আগেরগুলো ছিল মানে কোনো কিছু শুরু হয়, মানে শুরু হওয়াতে বা কোনো কিছু শুরু হচ্ছে শুভকামনা জানাতে, আর এগুলো হচ্ছে কি শেষ হয়ে গেছে, মানে গুড নাইট বিদায়, গুড বাই বিদায়, বাই ফেয়ারওয়েল, এই প্রত্যেকটা হচ্ছে বিদায়বাচক। যদি এভাবে থাকে আমরা কিভাবে সলভ করব, প্রথমে সাবজেক্ট দিব, এটা হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তারপর বেইট দিব, বেইট দিয়ে বিদায় জানানো হয়, আর উইশ আগে ছিল, এটা দিয়ে মঙ্গল কামনা জানানো হয়। তারপর অবজেক্ট, এটাও হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তারপর গ্রিটিং ওয়ার্ডস, মানে এগুলাকে বলা হচ্ছে গ্রিটিং ওয়ার্ডস, তারপর এক্সটেনশন, একেবারে সিম্পল। দেখো, হি সেড টু মি, সে আমাকে বলেছিল গুড নাইট, মানে শুভ রাত্রি। তো আমার প্রথমে লাগবে সাবজেক্ট শি, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিলাম শি, যেহেতু এখানে গুড নাইট এসে দ্যাটস ওয়াই আমরা এখানে বেইট দিব। তারপরে লাগবে অবজেক্ট, এই যে মি দিলাম এখানে মি, শি বেইট মি, তারপরে সে কি বলছিল গুড নাইট, গ্রিটিং ওয়ার্ডস দিয়ে ফুল স্টপ হয়ে গেল, শি বেইট মি গুড নাইট। তারপরে দেখো, হি সেড ফ্রেন্ডস গুড বাই, মানে সে বলেছিল বন্ধুরা বিদায়, এভাবে সে বলছিল। তো হি সেড, সে কাকে বলছে, তার বন্ধুদেরকে বলছে, তাই না?
তো আমরা এখানে গুড বাই এটা হচ্ছে বিদায়বাচক ওয়ার্ড। সো প্রথমে আমাদের সাবজেক্ট লাগবে হি আছে, দিলাম এখানে হি। তারপরে যেহেতু বিদায় বোঝাচ্ছে দ্যাটস ওয়াই আমরা এখানে দেব বেইড। তারপরে লাগবে কি আমাদের রিপোর্টিং ভার্বের অবজেক্ট লাগবে। হি সেড, এখানে অবজেক্ট নাই কিন্তু কাকে বলতেছে এটা আমরা বুঝতে পারলাম যে এখানে তার ফ্রেন্ডসকে বলতেছে, তাই না? তো হি বেইড হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদেরকে বিদায় দিয়েছিল কি বলে? গুড বাই। এই যে গুড বাই দিয়ে দিলাম, হয়ে গেল হি বেইড হিজ ফ্রেন্ডস গুড বাই। বুঝতে পারছো? তারপরে দেখো রিপোর্টেড স্পিচটি ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য, সায়েন্টিফিকলি প্রুভড বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কর্ম হলে আমরা কিভাবে করব? এটা মনে রাখবা, ইউনিভার্সাল ট্রুথ সায়েন্টিফিকলি প্রুভড আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট হইলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, মানে যে টেন্সে আছে ওই টেন্সই হবে। মোস্ট অফ দ্য টাইম হুবহুই বসে যায়। দেখো আমরা এখানে সলভ করি। হি সেড টু মি, সে আমাকে বলেছিল দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, সে আমাকে বলেছিল পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। তো দেখো এখানে হি আছে, সেড টু রিপোর্টিং ভার্বের পরিবর্তে টোল্ড দিলাম, তারপরে মি দিলাম, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট দিলাম, তারপর দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। এটা তো ইউনিভার্সাল ট্রুথ বা সায়েন্টিফিকলি প্রুভড, সো টেন্সের কোনো পরিবর্তন হবে না। দ্য আর্থ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এটার পরিবর্তন হয় না, হুবহু বসলো। আর টেন্সেরও কোনো পরিবর্তন হবে না, তো মুভসই হবে তার সাথে, অ্যারাউন্ড দ্য সান, হুবহু বসে গেল। তারপরে দেখো ফাদার সেড টু হার সান, যে বাবা তার ছেলেকে বলেছিলেন রেগুলার এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, মানে নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যের জন্য ভালো। তো নিয়মিত ব্যায়াম কি ভালো না? এটা তো সায়েন্টিফিকলি প্রুভড, তো এটারও টেন্সের কোনো পরিবর্তন হবে না। তো ফাদার হচ্ছে এখানে সাবজেক্ট, দিলাম সাবজেক্ট, সেড টু এর পরিবর্তে টোল্ড বসে যেহেতু সেন্টেন্সটা অ্যাসার্টিভ। তারপর অবজেক্ট আছে হার সান, আচ্ছা এখানে সরি, এখানে ফাদার সেড টু হিজ সান হবে, এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে। ফাদার সেড টু হিজ সান হওয়ার কথা ছিল, এখানে ঠিকই লেখা আছে ফাদার টোল্ড হিজ সান দ্যাট, যে কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট দিলাম। রেগুলার এক্সারসাইজ এটাও তার পাশে সিঙ্গুলার নাম্বার, সো এটারও কোনো পরিবর্তন হবে না। তো আমরা রেগুলার এক্সারসাইজ এখানেও লিখলাম, এটার কোনো পরিবর্তন করি নাই আমরা। আচ্ছা লেখা হচ্ছে না কেন? আচ্ছা আবার কালি আসছে, সমস্যা নেই। তো দেখো, তো এখানে হবে রেগুলার এক্সারসাইজ, আর এটা যেহেতু টেন্সের পরিবর্তন হবে না, এখানে ইজ গুড ফর হেলথ প্রেজেন্টে আছে, প্রেজেন্টে আমরা দিয়ে দিলাম ফাদার টোল্ড হিজ সান দ্যাট রেগুলার এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। বুঝতে পারছো? তারপরে আমরা দেখি পরে কি বলছে এখানে। পরে বলছে এখানে যে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এটা কিন্তু আমি একটু আগে বলছিলাম, মনে আছে? এটা আমাদের ওই যে 15টা সলভ করছিলাম না প্র্যাকটিস, ওই জায়গায় 1 নম্বরে ছিল এটা। তো কি আছে দেখো, হি সেজ, সে বলেছিল আই স্টাডি 6 আওয়ার্স ডে, যে সে বলেছে আমি দৈনিক 6 ঘন্টা পড়াশোনা করি। এই যে সেজ, এটা তো প্রেজেন্ট টেন্সের ভার্ব। যদি রিপোর্টিং ভার্বে প্রেজেন্ট টেন্সের ভার্ব থাকে তখন আমরা কি করি না, ওই যে রিপোর্টিং ভার্বেরও কোনো পরিবর্তন হয় না, আবার ওই পাশে টেন্সেরও কোনো পরিবর্তন হয় না। তো হি সেজ বসলো, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট দিলাম। তারপরে হচ্ছে কি আই ফার্স্ট পারসন, তার পরিবর্তন হবে কার সাথে? সাবজেক্টের সাথে, রিপোর্টিং ভার্বের হি আছে, তো এখানে দিলাম হি। টেন্সের কোনো পরিবর্তন হবে না। আই এর সাথে স্টাডি বসে, কিন্তু হি এর সাথে কি স্টাডি বসে না? আই স্টাডি মানে প্রেজেন্ট টেন্সে আছে, তো এখানে হি স্টাডিজ বলতে প্রেজেন্ট টেন্সে আছে, সো হি এর সাথে ভার্বের সাথে এস বাই ইএস বসছে, এইজন্য স্টাডিজ হয়ে গেছে। অনেকে মনে করে না যে ভাইয়া পরিবর্তন তো হইলো না, পরিবর্তন হয় নাই। হি স্টাডিজ 6 আওয়ার্স এ ডে, সে দৈনিক 6 ঘন্টা পড়াশোনা করে। আচ্ছা তারপরে দেখো মারিয়া উইল সে টু ফারিয়া, যে মারিয়া তার বোন ফারিয়াকে বলবে আই উইল গেট এ জিপিএ অফ 5 ইন মাই এসএসসি এক্সাম, যে আমি আমার এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাবো। মারিয়া তার বোন ফারিয়াকে বলবে। তো দেখো মারিয়া উইল সে টু ফারিয়া, এটা মানে কোন টেন্সে আছে, প্রেজেন্ট নাকি ফিউচার নাকি পাস্ট? বেসিক্যালি পাস্ট টেন্সের পরিবর্তন আমরা করি, প্রেজেন্ট অথবা ফিউচারে পরিবর্তন হয় না। এখানেও পরিবর্তন হয় না, এই পাশে টেন্সেরও পরিবর্তন হয় না। তাহলে কি হবে? মারিয়া সাবজেক্ট দিলাম মারিয়া, উইল সে টু হুবহু উইল সে টু ফারিয়া, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট দিলাম। তারপর আই হচ্ছে ফার্স্ট পারসন, তার পরিবর্তন হবে কার সাথে? ফার্স্ট পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে, সাবজেক্ট আছে মারিয়া, তার পরিবর্তে লিখলাম আমরা শি, আর এম দিয়ে স্পেসিফিক করে দিলাম যে মারিয়াকে বোঝানো হচ্ছে। তারপরে দেখো
কোনো ধরনের টেন্সের পরিবর্তন হবে না। অনেকে বলতে পারে ভাইয়া উইলটার সাথে উড হয় না, টেন্সের কোনো পরিবর্তন হবে না, তো এখানে উইলই হবে। তারপরে গেট এ জিপিএ অফ 5 ইন মাই আছে ফার্স্ট পারসন, এই পারসন এর পরিবর্তন হবে, এখানে ফার্স্ট পারসন আছে, তার পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। তো মাই আছে পজিটিভ ফর্মে, তো মারিয়ার পজিটিভ ফর্ম কি হবে? মারিয়ার প্রোনাউন হবে শি প্রথমত, তার পজিটিভ ফর্ম হবে হার, তো এখানে দিলাম আমরা হার, আর হারটা হচ্ছে মারিয়ার পরিবর্তে, এই জন্য এম। তারপরে কি আছে? এসএসসি এক্সাম। এই তো শেষ। আচ্ছা, এখানে চা দিয়ে গেছে, আমি একাই খাই চা, সমস্যা নেই, তোমরা ক্লাস করো। তারপরে দেখো কি বলছে এখানে, যে রিপোর্টেড স্পিচে কাউকে সম্বোধন করলে ইনডিরেক্ট রিলেশন করার সময়, মানে রিপোর্টেড স্পিচে মাঝে মধ্যে কাউকে সম্বোধন করবে। আর বলতে পারো ভাইয়া সম্বোধন কিভাবে করবে? অনেক সময় বলে না যে এই ডিয়ার স্টুডেন্টসরা কি করতেছো, যে আরে এটা কি বলা যায়, যে আমরা অনেক সময় বলি যে আরে ভাইয়ারা তোমরা কি করতেছো, আরে বোনেরা তোমরা কি করতেছো, ভাই বলি না, মানে স্টুডেন্টসদেরকে অনেক সময় আমরা ভাই বলে সম্বোধন করি, বোন বলে সম্বোধন করি না, এটাই আর কি মিন করা হয়েছে, যে সম্বোধন করলে আমরা কিভাবে সলভ করব। সম্বোধন করলে আমরা দেখো প্রথমে আমরা অ্যাড্রেসিং দিব, যদি সম্বোধন করে দেখে কাউকে, প্রথমে অ্যাড্রেসিং, তারপরে অবজেক্ট দিব, তারপরে আমরা একটা অ্যাজ দিব। প্রথমে অ্যাড্রেসিং, তারপরে অবজেক্ট, তারপরে অ্যাজ। আরেকটা কথা বলে নেই, তোমরা মাঝে মধ্যে কিছু সেন্টেন্স পাবা অ্যাড্রেসিংও দেখে, আবার দেখা গেছে কি ওই সেন্টেন্সে কিছু পার্টিসিপেলের অংশ দেখে। এই নিয়মটা এখনো আসে নাই, আচ্ছা আসলে তারপরে একসাথে বলি। দেখো প্রথমত অ্যাড্রেসিং দিবা, তারপরে অবজেক্ট দিবা, তারপরে এখন বলতে পারো ভাইয়া অবজেক্টটা কিসের? এই অবজেক্টটা হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তারপরে এজ, তারপরে অ্যাড্রেসিং ওয়ার্ড। এই যে অ্যাড্রেসিং ওয়ার্ডটা দিবা এটা অলওয়েজ সিঙ্গুলার হবে, মাইন্ড ইট, এটা প্লুরাল করবা না, সিঙ্গুলার। তারপরে এক্সটেনশন, এক্সটেনশন বলতে বুঝাইছে এখানে যে তোমার বাকি অংশটুকু যে সেন্টেন্সে থাকবে ওই সেন্টেন্স ওয়াইজ আমরা যেভাবে পরিবর্তন করি নর্মাল ওয়েতে ওইভাবে করতে হবে। এখানে ডিটেইল লেখা নাই, জাস্ট এক্সটেনশন দিয়ে দেওয়া আছে, জাস্ট সম্বোধন করলে এই পার্টটা হবে, এটুকু মিন করা হয়েছে এখানে। যেমন দেখো, ব্রাদার্স হ্যাভ ইউ টেকেন ইউর লাঞ্চ, ভাইরা তোমরা কি তোমাদের দুপুরের খাবার খেয়েছো? দ্য সিইও স্যাড টু দ্য এমপ্লয়িজ, মানে সিইও একটা কোম্পানির প্রধান, সে তার এমপ্লয়িজ তার কর্মকর্তাদেরকে বলেছিল, তো তার কর্মকর্তাদেরকে সে কি বলে সম্বোধন করছে? ব্রাদার্স, যে ভাইয়ারা তোমরা কি তোমাদের দুপুরের খাবার খাইছো, এভাবে আর কি বলছে। তো যেহেতু এখানে ব্রাদার্স বলে সে অ্যাড্রেস করছে বা সম্বোধন করছে, সো আমরা প্রথমে দেব অ্যাড্রেসিং, দেখো প্রথমে অ্যাড্রেসিং দেওয়া আছে, তারপরে অবজেক্ট লাগবে, অবজেক্টটা কিসের হবে? রিপোর্টিং ভার্বের। তো দেখো দা সিও হচ্ছে সাবজেক্ট, সেট হচ্ছে ভার্ব, অবজেক্ট কি আছে? দা এমপ্লয়িজ, এখানে হবে দা এমপ্লয়িজ। অ্যাড্রেসিং দ্য এমপ্লয়িজ, তারপরে হচ্ছে কি? অ্যাজ। তো দিলাম এখানে অ্যাজ, তারপরে হচ্ছে কি? অ্যাড্রেসিং ওয়ার্ড। তো অ্যাড্রেসিং ওয়ার্ডটা আবার হবে সিঙ্গুলার, এখানে ছিল ব্রাদার্স, তো ব্রাদার্সকে সিঙ্গুলার করলে কি হবে? ব্রাদার। অ্যাড্রেসিং দ্য এমপ্লয়িজ অ্যাজ ব্রাদার, তারপরে কি? এক্সটেনশন, মানে নর্মাল নিয়মে হবে আর কি। তো কে প্রশ্ন করছে এটা? সিও, দা সিও, তিনি প্রশ্ন করছে, লাস্টে কোয়েশ্চেন মার্ক আছে, এই জন্য আস্কড, দা সিও আস্কড, তিনি কাকে জিজ্ঞাসা করছিলেন? ওই যে এমপ্লয়িজদেরকে। তো এখানে দা এমপ্লয়িজ একবার দেওয়া আছে, সো এটার প্রনাউন হিসেবে আমরা এখানে দ্যাম দিয়ে দিলাম, আস্ক দ্যাম, তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন। হ্যাভ, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, ইফ বা ওয়েদার বসে, এখানে ইফ দিলাম। তারপরে হচ্ছে আমাদের যেহেতু সেন্টেন্সটা ইন্টারোগেটিভ, আমাদেরকে করতে হবে অ্যাসার্টিভ, যে সেন্টেন্সই হোক না কেন যখন আমরা পরিবর্তন করব সেটা হয়ে যাবে অ্যাসার্টিভ। তো সাবজেক্ট লাগবে হ্যাভ ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তার পরিবর্তন হয় কার সাথে? সেকেন্ড পারসনের পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে, অবজেক্ট হচ্ছে দ্য এমপ্লয়িজ, তো তাদের প্রোনাউন হবে কি? দে হবে, সো দিলাম এখানে দে। তো হ্যাভ ইউ টেকেন, এটা আছে প্রেজেন্ট পারফেক্টে, তো প্রেজেন্ট পারফেক্টে তাহলে আমরা জানি কোন টেন্সে হবে? পাস্ট পারফেক্টে। তো এখানে আমরা সাবজেক্টের পরে হেড, তারপরে V3 টেকেন দিলাম, তারপরে কি আছে? ইওর লাঞ্চ, তো ইওর লাঞ্চ, ইওর হচ্ছে আবার সেকেন্ড পারসন, তার পরিবর্তন হবে আবারও অবজেক্টের সাথে, অবজেক্ট আছে এখানে দ্য এমপ্লয়িজ, তার প্রোনাউন হচ্ছে দে, তো এখানে ইওর হচ্ছে পজিটিভ ফর্মে, তো দেয়ার পজিটিভ ফর্ম কি? দেয়ার, তো এখানে আমরা লিখলাম দেয়ার, তারপর আছে লাঞ্চ, এই যে দিয়ে দিলাম লাঞ্চ। কি হইলো? Addressing the employees as brother, the CEO asked them if they had taken their lunch. বুঝতে পারছো? পরে দেখো রিপোর্টেড স্পিচে যদি আমরা বাই আল্লাহ বা বাই গড বা বাই জব পাই, আচ্ছা এখন নতুন হচ্ছে বাই জব। অনেকের কাছে কোয়েশ্চেন যে ভাইয়া বাই জব বলতে কি বোঝায়? এই জব এর মানে হচ্ছে যে রোমান সভ্যতার নাম শুনো নাই? যে রোমানদের প্রধান যে দেবতা ওনাকে বলা হয়তো বাই জব, মানে
অ্যানশন্ট রোমান যারা বা অনেক আগের তাদের প্রধান দেবতাকে বা প্রধান ব্যক্তিকে জব বলা হইতো। তো কমন বাই আল্লাহ বা বাই গড তোমরা পেয়ে যাবা। থাকলে আমরা কিভাবে করব যদি সেন্টেন্সে দেখে, আর বাই আল্লাহ বাই গড এগুলো থাকলে আসলে কি বোঝায়? এটা আমরা বলি না যে ইনশাল্লাহ আমি কাজটা করব অথবা আল্লাহর কসম আমি কাজটা করব, এগুলা বোঝানোর জন্য বলা হয়। তো থাকলে আমরা প্রথমেই দিব সোয়ারিং বাই আল্লাহ, মানে আল্লাহর নামে শপথ করে, সোয়ারিং বাই আল্লাহ অথবা গড অথবা জব যে কোনো একটা দিব। তারপরে এক্সটেনশন, মানে ওইটা নর্মাল ওয়েতে হবে, যেভাবে আমরা করে দেখি ওইভাবে হবে। তো দেখো এখানে কি বলছে যে বাই আল্লাহ হি রিপ্লাইড আই উইল নট লিভ ইউ ইন ডেঞ্জার, যে ইনশাল্লাহ আমি তোমাকে বিপদের মধ্যে ফেলে যাব না, তোমাদেরকেও আমি বিপদে ফেলবো না, মানে এরকম বলছে যে বাই আল্লাহ হি রিপ্লাইড আই উইল নট লিভ ইউ ইন ডেঞ্জার। তো আমরা কিভাবে করবো? যেহেতু বাই আল্লাহ আছে প্রথমেই আমরা দিয়ে দেবো এটা সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং বাই আল্লাহ, দেখছো? তারপরে কি বলছে, মানে হি রিপ্লাইড, সে রিপ্লাই দিয়েছিল কাউকে, তো হি রিপ্লাইড, আর এটা আই উইল নট লিভ ইউ এটা আছে অ্যাসার্টিভে, সো কমা ইনভার্টেড কমার পরিবর্তে এখানে দ্যাট হবে, আমরা দ্যাট দিলাম। তারপরে যে মানে হি রিপ্লাইড টু সামওয়ান, মানে সে কারো কাছে তো রিপ্লাই দিচ্ছে, তাই না? তো হি রিপ্লাইড, এখানে আমরা দেবো যে হি রিপ্লাইড, তারপর কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট দিলাম। তারপর আই হচ্ছে ফার্স্ট পারসন, তার পরিবর্তন হবে কার সাথে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। সাবজেক্ট কি এখানে? হি, তো লিখলাম এখানে আমরা হি। তারপরে আছে এখানে উইল, উইল এর পরিবর্তে বা উইল তাহলে উড হয়, দিলাম এখানে উড। তারপর নট আছে নেগেটিভ, দিলাম নট। তারপরে ভি ওয়ান আছে লিভ, দিলাম লিভ। তারপর আছে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তো সেকেন্ড পারসনের পরিবর্তন কার সাথে হয়? অবজেক্টের সাথে হয়। তো হি রিপ্লাইড, তো বললাম না কারো কাছে, হি রিপ্লাইড আসলে টু মি, সে আমার কাছে আর কি রিপ্লাই দিছিল, এটা ওমিটেড আছে টু মি। তো এখানে আছে ইউ সেকেন্ড পারসন, এটা এখানে আছে তোমার অবজেক্টিভ ফর্মে, যে ভার্বের পরে অবজেক্ট থাকে। তো এটা ইউটাকে, ইউ এর পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে মি, তো এখানে তো মি তো অবজেক্টই আছে, এটাও আছে অবজেক্টে, ওইটাও আছে অবজেক্টে, সো আমি এখানে মি দিয়ে দিব। তারপর হচ্ছে কি ইন ডেঞ্জার, ইন ডেঞ্জার হয়ে গেল। সোয়ারিং বাই আল্লাহ হি রিপ্লাইড দ্যাট হি উড নট লিভ মি ইন ডেঞ্জার। কি ভাইয়ারা বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো ইনভার্টেড কমার বাহিরে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এটা তোমরা জানো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কি, যে ভি1 প্লাস আইএনজি মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি ভি1 প্লাস প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলি, ভি1 প্লাস আইএনজি প্লাস ওয়ান অর মোর ওয়ার্ডস, এটা তো তোমরা জানো, অথবা যারা 28 ব্যাচের আসছো তারা হয়তো বা জানো না, যারা 27-এর আসছো তারা জানো। তো এটা তোমরা জানবা, মডিফায়ারে পাইবা ভালো করে, এখানেও একটু বলে দিলাম। ভি1 প্লাস আইএনজি প্লাস ওয়ান অর মোর ওয়ার্ডস থাকলে সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলা হয়। আর শুধু প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভি1 প্লাস আইএনজি থাকলে ইনডিরেক্ট নারেশনে বাক্যের শুরুতে বসে, মানে এরকম যদি কোনো একটা পার্ট থাকে ডিরেক্ট নারেশনে, তো ওইটা বাক্যের শুরুতে বসবে। কিন্তু অন্য কোনো ফ্রেজ বা ক্লজ, কিন্তু অন্য কোনো ফ্রেজ বা ক্লজ যদি থাকে, তখন ওইটা যে জায়গায় থাকবে সে জায়গায় বসবে, কোনো পরিবর্তন হবে না। ফ্রেজ বা ক্লজ থাকলে স্থানের পরিবর্তন হবে না, শুধুমাত্র প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ থাকলে বাক্যের শুরুতে বসে। আগে একটা কথা বলতেছিলাম তোমাদেরকে, যেটা হচ্ছে ওই যে সম্বোধন করে থাকলে মাঝে মধ্যে তোমরা এমনও পাইতে পারো সম্বোধনও করছে আবার পার্টিসিপল ফ্রেজও আছে, তো ওইটাও তো শুরুতে বসে, ওইটাও তো শুরুতে বসে, তখন কোনটা তুমি আগে করবা? তখন তুমি সম্বোধনটাকেই আগে আনবা, যেটাকে সম্বোধন করবে ওইটাকে আগে আনবা আর ওইটা পরে রাখবা। তো এটা রেয়ার কেস, খুবই কম, আমি দেখছি একটা না দুইটা বোর্ডে আছে, তাছাড়া বেশি ক্ষেত্রে এটা আসে না, বা এই নিয়মটাই খুবই কম থাকে। তো যাই হোক, দেখো আর ইউ ব্রাদার্স, তোমরা কি ভাইয়েরা বা তোমরা কি ভাই? আস্ক দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস, মানে একটা বাসার কর্ত্রী বলছিলেন, টার্নিং টু দ্য ডেরি বিশেষ। ডেরি বিশেষ মানে হচ্ছে দরবেশ, যে আমরা বলি না সন্ন্যাসী দরবেশ, এগুলাকে মিন করা হয়। তো সন্ন্যাসী বা দরবেশদের, এখানে ডেরি বিশেষ বলতে দরবেশকেই ভালো শোনায় বা সাধু। তো এই দরবেশদের দেখে তাকিয়ে ওই বাড়ির কর্ত্রী যিনি, উনি বলছেন তোমরা কি ভাই, মানে কয়েকজন হয়তো বা তারা ছিলেন, যে তোমরা কি ভাই, মানে এরকম। তো দেখো আর ইউ ব্রাদার্স আস্ক দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস টার্নিং টু দ্য ডেরি বিশেষ, এই যে দেখো টার্নিং আছে না, ভি1 প্লাস আইএনজি, তারপর ওয়ান অর মোর ওয়ার্ডস এর মধ্যে পড়ে গেছে, সো এই অংশটুকু আগে হবে টার্নিং টু দ্য ডেরি বিশেষ, তারপরে নর্মাল যে নিয়ম আছে ওই নিয়মে হবে। টার্নিং টু দ্য ডেরি বিশেষ, দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস, তিনি প্রশ্ন করছিলেন, এই জন্য আস্কড হবে। তারপরে যেহেতু আর অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, এই জন্য হবে ইফ। তারপরে আমাদের সাবজেক্ট লাগবে, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তো তার পরিবর্তন হবে কার সাথে? রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। তো এই মিস্ট্রেসে কারে জিজ্ঞাসা করছেন? ওই যে ডেরি বিশেষদেরকে। তো এখানে অবজেক্টটা হচ্ছে ডেরি বিশেষ, তো তাদের প্রোনাউন কি হবে? দেই হবে। সো এখানে লিখলাম আমি দেই। আর এটা আছে প্রেজেন্ট ইনফিনিটে, সো আমরা এটা করে ফেলবো কি পাস্ট ইনফিনিটে, দে।
তারপর এখানে আর, এখানে পাস্ট টেন্স করলে দেয়ার সাথে ওয়ার বসে দিলাম ওয়ার, তারপর অবজেক্ট আছে ব্রাদার্স দিয়ে দিলাম ব্রাদার্স। তাহলে কি হইলো, টার্নিং টু দ্য ডেরিভেশনস দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস আস্কড ইফ দে ওয়ার ব্রাদার্স। বুঝতে পারছো? এগুলো প্র্যাকটিস করলে মানে ঠিক হয়ে যাবে। এখানে একটা একটা করে রাখা হয়েছে, বাট আমরা বোর্ড কোয়েশ্চেন অনেকগুলো সলভ করবো, তখন তোমরা পারবা, প্রবলেম হবে না। এখন দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। একই বক্তার সমজাতীয় একাধিক উক্তি থাকলে, একই বক্তার সমজাতীয় মানে একাধিক উক্তি তাহলে, মানে দেখা গেছে কি বক্তা একজনে, তিনি প্রথমটা বলতেছেন অ্যাসার্টিভ একটা সেন্টেন্স, তারপরে আবার অ্যাসার্টিভ বলছে, তারপরে আবার অ্যাসার্টিভ, যদিও 2-3টে সবচেয়ে বেশি হয়, এর বেশি হয় না। এখন দেখা গেছে একই বক্তা তিনি বারবার প্রশ্নই করতেছেন, একটার পর একটা 2-3টা হয় এভাবে। যদি এভাবে হয় তাহলে তুমি কিভাবে সলভ করবা? যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়, প্রথমবার টোল্ড অথবা স্যাড, যে কোনো একভাবে তো হবে, যে টোল্ড দ্যাট অথবা স্যাড দ্যাট। তারপরের বার আমরা অ্যাডেড দ্যাট দিয়ে করব, তারপরের বার অলসো অ্যাডেড দ্যাট, এরপরে ফার্দার অ্যাডেড দ্যাট, অ্যাডেড অথবা স্যাড অথবা টোল্ড দ্যাট, এগেইন অ্যাডেড অথবা স্যাড অথবা টোল্ড দ্যাট। মানে এটা নর্মাল, এটা আহামরি কোনো ইয়া না, মানে যদি সিকোয়েন্স ব্রেক হয় যে মার্ক কমে যাবে, বিষয়টা এমন না, বুঝলেই হয়েছে। বাট এটা অনেকে চায় আর কি, যে ভাইয়া যদি অ্যাসার্টিভ সেন্টেন্স অনেকগুলো হয় আমি কিভাবে লিখবো? প্রথমবার তুমি দিবা টোল্ড, তারপরের বার দিবা অ্যাডেড দ্যাট, তারপরে অলসো অ্যাডেড দ্যাট, তারপরে ফার্দার অ্যাডেড দ্যাট, তারপর এগেইন অ্যাডেড দ্যাট। এটা আমার কাছে ভালো লাগে, আমি অ্যাডেড দ্যাট দিয়ে করি। অনেকে স্যাড দ্যাট দিয়ে করে, কেউ টোল্ড দ্যাট দিয়ে করে। দ্য চয়েস ইজ ইয়োর্স, তোমার যেটা ভালো লাগে ওইটাই অ্যাপ্লাই করবা। যদি অ্যাসার্টিভ হয় হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই মাল্টিপল সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ অথবা ইন্টারোগেটিভ। যদি ইন্টারোগেটিভ হয় তুমি কিভাবে করবা? ইন্টারোগেটিভ হইলে প্রথমবার আস্কড, তারপরের বার দিবা ফার্দার আস্কড, তারপরে এগেইন আস্কড। অথবা কেউ যদি ভুল করে এখানে আস্ক পরে দিয়ে দে এগেইন আস্ক, তারপরে যদি দে ফার্দার আস্ক, নো প্রবলেম, এটা কোনো মেজর মিস্টেক না, দিলেই হবে। এটার জন্য কোনো এক্সাম্পলস সেট করা হয় নাই, কারণ এগুলো একেবারে সিম্পল, এগুলা মানে জাস্ট প্র্যাকটিস করার বিষয়, প্র্যাকটিস করলেই পারবা। তো আর আছে না, আমরা শেষ করলাম। তো দেখো ভাইয়ারা, যা পড়াইলাম এতক্ষণে 100%, এর বাইরে তোমরা মানে কিছু পাবা না বললেই চলে। যদি তোমরা আমার ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে দেখো, আমি আশা করি তোমরা মানে 90% তোমরা নারেশন সলভ করতে পারবা ইজিলি, যে কোনো নারেশন 90%। বলতেছে ভাইয়া তাও 10% বাকি। 10% বাকি বলছে, মাঝে মধ্যে কিছু টার্ম থাকে, যেমন অফকোর্স দিয়ে দিল। এখন অফকোর্স এভাবে যদি বলি প্রত্যেকটা, তোমাদের তো 6 দিন লাগবে রুলস পড়াইতে, এত রুলস পড়বা। এগুলা কিছু আছে কমন সেন্স, বা অনেক সময় সরি পাওয়া যায়। অফকোর্স থাকলে এনশিওরড আমরা বলি, সরি থাকলে সরি দিয়েও করা যায়, আবার অ্যাপোলোজাইজড দিয়েও করা যায়। অনেক সময় দেখা গেছে হ্যালো মামা কাম হিয়ার, মানে রিক্সা ড্রাইভারকে বা রিক্সা পুলারকে আমরা অ্যাটেনশন ড্র করার জন্য এভাবে বলি, তো হ্যালো দিয়ে দিচ্ছে, তুমি কি করবে? ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ এ রিক্সা পুলার, এভাবে দিয়ে তারপরে আমরা বাকি অংশ করি। তো এভাবে ভাই অনেক পাবা। সো মেইন কথা হচ্ছে প্র্যাকটিস দরকার। সো আজকের ক্লাসটা আমাদের A to Z সব মানে রুলস পড়ে ফেললাম, শুধু রুলস না, সাথে এক্সাম্পলস ছিল, আবার প্যাসেজ নারেশনের কিছু স্পেসিফিক অথবা স্পেশাল রুলস ছিল, সবগুলাই কিন্তু পড়িয়েছে। তোমরা ভালো করে এই ক্লাসটা একবার না পারলে বা একবার না বুঝলে আবার দেখো। আমি মনে করি যদি তুমি আমার ক্লাসটা 2বার করো, তোমার আর কোথাও ক্লাস করতে হবে না, তুমি এখান থেকেই মানে 100% অ্যাকিউরেসি তুমি গেইন করতে পারবা। জাস্ট এরপরে প্র্যাকটিসটা দরকার। হ্যাঁ, আমরা একটা প্র্যাকটিস সেশন করব বা প্র্যাকটিস করাবো, একটা ক্লাস দিব প্র্যাকটিসের জন্য, তখন তোমরা ইনশাল্লাহ পারবা। সো ঠিক আছে ভাইয়ারা, অনেক দীর্ঘ সময় যাবত তোমরা যারা আমার ক্লাসটা করছো, তোমাদেরকে মানে আনলিমিটেড থ্যাঙ্কস, অসংখ্য ধন্যবাদ। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো দেখো, আসসালামু আলাইকুম।